ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। ইউথফুল ফ্রিল্যান্সার বাংলাদেশ ওরফে ওয়াইবি আমাদের একটা ফ্রি কমিউনিটি, যে কমিউনিটির ফাউন্ডার আমাদের সবার প্রিয় শিমুল রানা ভাই। তারই পদক্ষেপে আমাদের হচ্ছে এই কমিউনিটিটা তৈরি করা। আর এটা সম্পূর্ণ একটা ফ্রি কমিউনিটি। অ্যান্ড এখানে দুটা উইকলি সেশন হয়ে থাকে, একটা রবিবার একটা বুধবার। রবিবারে হয় সেটা হচ্ছে সম্পূর্ণ সাপোর্ট ক্লাস, আর বুধবার যেটা একটা নিজ স্পেসিফিক টপিকে সেই হিসেবে যে কেউ ক্লাস নিতে পারে, যে কোনো একটা ম্যানেজমেন্ট হতে পারে। আপনি নতুন, আপনি চাচ্ছেন যে মানে আমি একদিন ক্লাস নিব, আপনি রেগুলার আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ম্যানেজমেন্টে জানাবেন, আমরা আপনাকে অবশ্যই সেই ব্যবস্থা করে দিব। আর ইতিমধ্যে আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের হচ্ছে ডিসকর্ড আছে। আর মেসেঞ্জার গ্রুপ আছে যেগুলোতে, সেটা আগামী 10 দিনের মধ্যে সেটা সম্পূর্ণ ক্লোজ করে নতুন অবস্থায় নতুন ভাবে নতুন উদ্যমে আমরা সকল কিছু তৈরি করব। আর ডিসকর্ডও আছে। আমরা অনেকে আছেন যারা হচ্ছে যে ইংলিশ কমিউনিকেশন হোক বা লাইভ প্রজেক্ট হোক, এই ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের রাসেল ভাই, তারপর হচ্ছে শিমুল ভাই হতে পারে, বা পুয়াদ ভাই, রিসোর্সের বিষয় যেগুলো, এগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি। এবং আমরা কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য, ইংলিশ কমিউনিকেশন বাড়ানোর জন্য আমরা মাঝে মাঝে রাত 2টা 3টা এমন অবস্থা আছে যে আমরা কন্টিনিউয়াস একটা ইংলিশ প্র্যাকটিস করে থাকি। এইগুলো সকল কিছুই ফ্রিতে দিয়ে থাকি। কিন্তু অনুরোধ একটাই, যে শুধু ফ্রি বলে যে শুধু নিয়ে যাবেন এই যেনটা মনোভাবটা যেন না থাকে। পৃথিবী হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি যখন ভালো কিছু দিবেন আপনি ভালো কিছুই পাবেন। আর একটা কথা বলতে চাই, আজকে যেহেতু হচ্ছে শিমুল ভাইয়ের টপিক হচ্ছে যে নিশ সিলেকশন, তো সবার অনুরোধ একটাই যে আপনি অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আগে যা শিখেছেন সকল কিছু ভুলে যেতে হবে, দেখবেন যে আগের চেয়ে অনেক নতুন কিছু শিখতেছেন। কারণ শিমুল ভাইয়া উনি পেডও নেয়, ওইটার ভ্যালু আমরা আসলে দিতে জানি না। এটা সম্পূর্ণ ফ্রি, তাই বলে যে ভ্যালু না এটা না। সো চেষ্টা করবেন, যা করবেন সবকিছু নোট করবেন। আর যদি পসিবল হয় সবার কাছে একটাই অনুরোধ, একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিবেন শিমুল রানা ভাই, যাকে যার কথা, যেটা যদি পজিটিভ রিভিউ হয় পজিটিভ, যদি ভালো না লাগে সেটা নেগেটিভও দিতে পারেন। অ্যান্ড সবাই সাথে থাকবেন ওয়াইবির, যাতে সবাইকে নিয়ে, দেখেন দিন শেষে আমরা চাই সবাইকে নিয়ে আমাদের হচ্ছে যাত্রাটা উপরের দিকে যেতে থাকে। অ্যান্ড শিমুল ভাই প্লিজ, আশা করি স্টার্ট করেন আপনি। জি, ধন্যবাদ ভাইয়া। শোনা যাচ্ছে ভাইয়া? জি, শোনা যাচ্ছে ভাই, কন্টিনিউ করেন ভাই। ওকে, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পলাশ ভাইকে এবং যারা সকলে উপস্থিত আছেন যে সময় দিয়ে ক্লাসে জয়েন করার জন্য। এবং আজকের ক্লাসে অলমোস্ট 75% আপনারা আসছেন। সবার কাছে অনুরোধ থাকবে, আমি আবারও বলছি, প্রথমে বলেছি যে ওয়েববি সকলের জন্য ফ্রি। আপনার যদি ভালো লাগে, যদি আপনি মনে হয় যে এখানে কন্টিনিউ করবেন, সপ্তাহে 2টা দিন 2টা ঘন্টা সময়, সেটা রবিবার এবং বুধবার ঠিক রাত 10টা 30-এ গ্রুপে মিট লিঙ্ক দেওয়া হয়, যেটা সম্পূর্ণ উইদাউট কোনো রিকোয়ারমেন্ট আপনি এখানে জয়েন হতে পারবেন। যদি ভালো লাগে ক্লাস কন্টিনিউ করবেন, ভালো না লাগলে ক্লাস কন্টিনিউ করবেন না। বাট কথা হচ্ছে, কন্টিনিউ যদি করেন অবশ্যই, যে আসুক না কেন, আজকে আমি আসছি, কালকে আরেকজন আসবে, কালকে আরেকজন আসবে, যে কি জিনিসগুলো দেখাবে বা শেখাবে, সে জিনিসগুলো একটু নিজের আয়ত্তের মধ্যে যদি আনতে পারেন, এটা সবচেয়ে ভালো হবে। দ্যাটস ইট। ওকে, ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। খাতা কলমের কথা বললেন, আমি আসলে আদৌ খাতা কলম ছাড়া চলতে পারি না। তো আচ্ছা, সর্বপ্রথম আমি হচ্ছে একটা হোয়াইট বোর্ড নিয়ে নিয়েছি। তো আজকের যে ক্লাস সেশনটা ছিল, আজকের ক্লাস সেশনের নাম হচ্ছে নিশ সিলেকশন। আচ্ছা, আমার কথায় কিছু নয়েজ যেতে পারে, তো নয়েজটা একটু কষ্ট করে মেনে নেবেন, যেহেতু রাস্তার সাইডে অফিসে আছে। তো নিশ সিলেকশন, তো নিশটা আমরা সকলে আমরা জানি নিশ জিনিসটা কি। তো এটা নিয়ে আর এক্সপ্লেনেশন করলাম না। বাট আমার মনে হলো যে আউট অফ মার্কেট প্লেস নিয়ে ফার্স্ট একটা ক্লাস হলে সবচেয়ে ভালো হতো, দেন আমরা নিশ সিলেকশনে স্টেপ আসলে ভালো হতো। বাট ক্লাস অ্যানাউন্স করার পরে এটা আসছি, তো সমস্যা নেই। তো আমরা আসলে এখন নিশ সিলেকশনে যাই। তো নিশ, এখন সবাইকে যদি বলা হয় যে ভাই, যে নিশ সিলেকশনটা এতটা গুরুত্বপূর্ণ কেন, ইভেন আজকে ক্লাসের আগে একটা পোস্ট করছিলাম হাতে, মানে আমার হাতে একটা ছাতা ছিল এবং ছাতা দিয়ে আমি একটা পোস্ট করছিলাম যে বর্ষায় ছাতা। এই যে একটা কথা বললাম বর্ষায় ছাতা, এই কথার তাৎপর্যতা আমরা কিছুক্ষণ পরে আমরা এটা বুঝতে পারবো। তো যারা আছেন, অনুরোধ থাকবে ক্লাসে কন্টিনিউ করবেন, তাহলে হবে। তো দেখেন, আমরা যে কিছুই করি না কেন বা যা কিছুই করি না কেন, ধরে নেন আপনি একজন ডিজিটাল মার্কেটার অথবা এসও এক্সপার্ট, অথবা স্পেসিফিক ভাবে যদি বলতে যাই যে গুগল অ্যাডভার্টাইজিং সার্ভিস দিয়ে, অথবা ফেসবুক অ্যাডের সার্ভিস দিচ্ছেন, অথবা কেউ আছেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কেউ আছে গ্রাফিক্স ডিজাইনার,
যেই সার্ভিসই আপনি প্রোভাইড করেন না কেন, সেটা ভার্চুয়ালি ভাবে সার্ভিস প্রোভাইড করেন না কেন, প্রতিটা সার্ভিস কোন একটা ক্যাটাগরি বা নিশ স্পেসিফিক কিন্তু হয়ে থাকে। ধরেন যে ওয়ার্ডপ্রেস সার্ভিস একটা প্রোভাইড করতেছেন, কিসের জন্য? ই কমার্স ওয়েবসাইটের জন্য, বা সেল ফোন রিপেয়ার বিজনেসের জন্য, বা হচ্ছে আদার্স কোন একটা স্টোরের জন্য, শপিফাই ওয়ান প্রোডাক্ট লিস্টিং এর জন্য। আবার যদি গুগল অ্যাডভার্টাইজিং সার্ভিস বা গ্রাফিক্স ডিজাইন যদি আসেন, তো এই যে ওয়ার্ডপ্রেসে যে একটা সার্ভিস ই কমার্সের জন্য যে আপনি যে ডিজাইন করবেন, সেটা তো একটা নিশ স্পেসিফিক চলে যাচ্ছে। তো নিশটা সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে আসছি, তো নিশের এক্সপ্লেনেশন করলাম না। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর কতগুলো সেক্টর আছে, এসইও বলেন, গুগল বলেন, ইউটিউব বলেন, আদার্স আনুষঙ্গিক অনেক প্ল্যাটফর্ম আছে। গুগল অ্যাডভার্টাইজিং বলেন, এখানে বিং বলেন, আদার যত যা কিছু আছে না কেন, কোন একটা বিজনেস ক্যাটাগরিকে কেন্দ্রিক করেই আমি কিন্তু টার্গেট করে আগাই। একটা কথা মনে রাখবেন, একটা ছোট একটা জিনিস আমরা অনেকেই বলি যে ভাই ক্লায়েন্ট, ক্লায়েন্ট, ডিরেক্ট বলি ক্লায়েন্ট। আপনি চ্যাট জিপিটি কে বলেন যে কাদেরকে ক্লায়েন্ট বলা যায় আর কাদেরকে বলা যায় না, আপনার চ্যাট জিপিটি বলে দিবে যাদের সাথে আপনি কাজ করেননি ভাই, যাদের সাথে আপনি কাজ করেননি বা কোনো সার্ভিস প্রোভাইড করতে পারেননি, তাকে কখনো ক্লায়েন্ট বলে সম্বোধন করা যাবে না। তাহলে তাদেরকে কি বলে সম্বোধন করব? তাদেরকে আমরা সম্বোধন করব বিজনেস ওনার, বিজনেস ওনার বলে সম্বোধন করব। তাদেরকে কি নিয়ে সম্বোধন করলাম? বিজনেস ওনার। এটা কে জানে? এটা চ্যাট জিপিটিও এখন জানে। বাট আমরা কি করি? ক্লায়েন্ট পাই অথবা না পাই, মানে কাজ প্রোভাইড করতে পারি অথবা না পারি, তাদেরকে আমরা ক্লায়েন্ট বলে সম্বোধন করি। এই যে দিন ডে বাই ডে আমরা যে আসলে প্রফেশনাল এই জায়গাগুলোতে আসছি, আপনাকে একটা মানুষ প্রফেশনাল জায়গা থেকে আপনাকে ফলো করতেছে, এই ছোট ছোট ভুল বা পদক্ষেপ বা ছোট ছোট কথার টোন গুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এটা আমি যে বলছি যে এটা যে আপনার ভুল তা না, একটা সময় ছিল, বাট যেটা সঠিক সেটাকে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, বুঝার পরে আপনি সেটা রিসার্চ করে সেটা কন্টিনিউ করতে হবে। আমি আজকে ক্লাস নিচ্ছি, আমার ক্লাসের মধ্যে যদি কোনো জিনিস ভুল থাকে সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেটা সঠিক আছে সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে অ্যাপ্লাই এবং অ্যাভয়েডটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি বিধায় যে আপনি চোখ বন্ধ করে সুন্দর করে বিশ্বাস করে নেবেন যে শিমুল ভাই দেখাইছে, হ্যাঁ শিমুল ভাইয়ের সব কথাই তো সত্য, বিষয়টা তা না। এখন রিসার্চ করার মতন অনেক জায়গা আছে। চোখ কান খাল খোলা রেখে আপনাকে থিঙ্কিং করতে হবে যে আসলে শিমুল ভাই সত্য বললো নাকি মিথ্যা বললো। মিথ্যা বললে জরিমানা, সত্য বললে আমার যে লাইফের জন্য ভালো। তো জরিমানা তো আপনি করবেন না, আপনি অ্যাভয়েড করবেন, এটাই। ওকে, এখন আসেন যে আমরা আসলে নিশটা যে ফাইন্ড আউট করি, আসলে আপনাদেরকে যদি অনেকে যদি প্রশ্ন করা হয়, কিন্তু অনেকেই হয়তো বা কয়েকটা নিশ বলতে পারবেন, হাতে গোনা 10 থেকে 50টা। আবার অনেকে প্রশ্ন করতে পারে যে হাতে গোনা 100 থেকে 200টা। এই যে এইটাতে যে একটা কনফিউশন আছে, আমরা আসলে নিশটা কিভাবে, ওই যে শুধু গুগল ট্রেন্ডসে গিয়ে একটা নাম লিখে সার্চ করলাম, দেন আমি ফাইন্ড আউট করে ফেললাম যে এই নিশটা ভালো রেজাল্ট আছে ভাই, এটা নিয়ে আমাকে আগাইতে হবে, বিষয়টা তা না। এটা আমি নর্মালি সচরাচর করে থাকি। আমাদেরকে টার্গেট করতে হবে যে এই নিশ বা বিজনেস ক্যাটাগরি কোন কোন প্ল্যাটফর্মে হয়ে থাকে বা আছে। জাস্ট এক্সাম্পল দেখেন, গুগল বিজনেস প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইল যেটা আগে ছিল গুগল মাই বিজনেস, পরে কনভার্ট হয়ে হয়েছে কি গুগল বিজনেস প্রোফাইল। এই যে গুগল বিজনেস প্রোফাইলে এখানে কয়টা বিজনেস ক্যাটাগরি আছে বা নিশ আছে আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারি না। আবার এই নিশ গুলো কিন্তু আবার ফিল্টার করে কি করা হয়, মাদার নিশ, সাব নিশ, এভাবে করে আমরা কিন্তু ফিল্টার করে সুন্দর করে আবার ইন্ডাস্ট্রি বেস ও টার্গেট করি কিন্তু। তো এই যে ফিল্টারাইজেশন করলাম, এটা কিভাবে করলাম এটাকে ভাবার জন্য আমাদেরকে সহজ ভাবে যদি আমি বোঝাতে যাই, তাহলে আমি তো চলে যাই জাস্ট গুগল বিজনেস প্রোফাইলে যাই। গুগল বিজনেস প্রোফাইল, জান ভাই, গুগল বিজনেস প্রোফাইলে লাস্ট 2025-এর আপডেট অনুসারে প্রায় 4100-র মতন বিজনেস ক্যাটাগরি বা নিশ রয়েছে। বিজনেস ক্যাটাগরি বোঝায়, যেমন আপনি ফেসবুকে পেজ করতে যাচ্ছেন, ফেসবুকে পেজে করার পর এই পেজের ক্যাটাগরিটা কি রাখবেন, ক্যাটাগরিটা কি রাখেন। তো ফেসবুকের যেরকম একটা বিজনেস ক্যাটাগরি আছে, ঠিক জিএমবি বা গুগল বিজনেস প্রোফাইলের একটা কিন্তু ক্যাটাগরি আছে। আমরা কেন জিএমবি বা গুগল বিজনেস প্রোফাইলকে সর্বপ্রথম হাই প্রায়োরিটিতে রাখবো? আমরা যা কিছু করি না কেন, গুগল বলেন বা এসইও বলেন, সব কিন্তু কিন্তু ওই সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বা সার্চ ইঞ্জিনকে যেন ভালো পজিশনে থাকতে পারি। ইভেন যে জায়গাতে আমি আসলে বিজনেস ক্যাটাগরি বেশি পাবো, যে আমি আসলে কম্বাইন করে দেখলাম যে আমি 10টা নিশের মধ্যে পড়ে আছি, এখানে যদি অল্টারনেটিভ যদি আরো 10টা নিশ বের করতে পারি যেটা আনকমন, যেটা মানুষের আনাগোনা কম। আনাগোনা কম বললাম কি, আপনাকে যদি নিশের নাম বলতে বলা হয় তখন আপনি বলবেন ভাই সেলফোন রিপেয়ার, লক স্মিথ, প্লাম্বার, ক্লোথিং। এই যে কমন নিশের মধ্যে আমরা পড়ে আছি, কমন নিশ ব্যতীত আমরা যদি আপ টু ডেট থেকে আমরা এতগুলো নিশের মধ্যে আমার প্রফিটেবল নিশটা বের করতে পারি, সেটা আমার জন্য আসলে ভালো হবে। এবং
এই নিশ প্রফিটেবল কি আনপ্রফিটেবল সেটার জন্য দুইটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি। পয়েন্টটা হচ্ছে, একটা হচ্ছে লোকেশন, এন্ড দ্বিতীয়টা হচ্ছে সিজনাল। এটা একটু নোট রাখবেন, একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে সিজনাল। এখন আসেন আমরা আসলে কেন জিএমবি বা গুগল বিজনেস প্রোফাইল বেছে নিলাম। আমরা এটা যদি দেখতে চাই, আমি একটা ছোট্ট একটা শীট আছে, এই শীটটা জাস্ট আমি ওপেন করি, তাহলে আমরা এখান থেকে কিছু জিনিস দেখতে পাবো। তো এখানে একটা রিসোর্স আছে, এখানে দেখেন অ্যাজ অফ 2025 গুগল সার্চ হ্যাজ, যেখানে বোঝাচ্ছে বাংলাতে বলছি যে গ্লোবাল সার্চ ইঞ্জিনের মার্কেটে গুগলের দখল হচ্ছে 90%। বাট প্রিভিয়াস এক বছর আগে সেটা 93 ছিল, 94 ছিল, আস্তে আস্তে ডাউন হতে হতে তাও 90%। যতগুলো সার্চ ইঞ্জিন আছে গ্লোবালি, যতগুলো সার্চ ইঞ্জিন বলতে কি বোঝাচ্ছে, গুগল সার্চ, বিং, তারপর ব্র্যাব, এরকম অনেক কিন্তু সার্চ ইঞ্জিন আছে। যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবচাইতে জনপ্রিয় এবং সবচেয়ে 90% যে দখলটা নিয়ে আছে সেটা হচ্ছে গুগল। যার কারণে আমরা হচ্ছে গুগল কেন্দ্রিক, এবং গুগলের নিশটাকে নিয়ে আসলে কাজ করি, বা গুগলের নিশটা নিয়ে আমরা ফাইন্ড আউট করি। আমি আগে বলে রাখি যে গুগলের নিশের সাথে আদার্স প্ল্যাটফর্মের নিশের মিল থাকবে না, কারণ এখানে 4100 বা 4000 প্লাস যে নিশটা আছে সেটা হয়তো বা কাস্টমাইজ করে বা কম্প্রেস করে অন্যান্য প্ল্যাটফর্ম একটু ছোট বা অল্প করে রাখা হয়েছে, যার উদাহরণ আমরা একটু পরে যখন টপিক বেস যাব তখন বুঝতে পারবো। তো দেখেন যে আসলে গুগল বিজনেস প্রোফাইল বা এটা সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি। তো এই যে গুগলের যে এতগুলো প্ল্যাটফর্ম, অনেকে এখানের মধ্যে আছেন যারা গুগল নিয়ে কাজ করেন। যদি বলা হয় যে গুগলের কয়টা বিজনেস ক্যাটাগরি বা নিশ আছে বা ক্যাটাগরি আছে, যেহেতু গুগল বিজনেস প্রোফাইলের ভাষায় এটাকে ক্যাটাগরি বলে, ফেসবুকের ভাষায় ক্যাটাগরি বলে, নিশটা আমাদের মতন করে আমরা সাজিয়ে রাখছি বা বলে রাখি। তো এই যে ক্যাটাগরি আছে, যারা গুগলে কাজ করে অনেকেই কিন্তু জানে না যে কয়টা ক্যাটাগরি আছে। এটা আমাকে প্রশ্ন করা লাগবে না, আপনি যে কাউকে যারা গুগল নিয়ে কাজ করে তাদেরকে প্রশ্ন করলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, বা আপনিও যদি দেখেন যে একটু ভাবেন তখন আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজ করবেন, জাস্ট এতটুকু। তো দেখেন, তো আমরা কেন এখানে কাজ করতেছি, আমরা কাজ করার একটা উদ্দেশ্য যে গুগল যতগুলো সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনের 90% হচ্ছে গুগলের আন্ডারে। দ্যাটস মিনস এই যে 90% এটাকে আমরা হচ্ছে পয়েন্ট বা পটেনশিয়াল মনে করে আমরা এই নিশটা সম্পর্কে জানবো। নিশ মানে এটা না যে আসলে আপনি একটা জিনিস জানলেন তখনই আপনি মানুষগুলোকে আউটরিচ করলেন, দেন হচ্ছে ফাইন্ড আউট করে তাকে মেসেজ করলেন। আউট অফ মার্কেট প্লেসে মেসেজ করা বা কাউকে হচ্ছে কল টু অ্যাকশনে নিয়ে যায়, এটা হচ্ছে মার্কেটিং প্ল্যাটফর্মের লাস্ট স্টেপ। তার আগের স্টেপ গুলো হচ্ছে আসলে কোন লোকেশন আপনি টার্গেট করছেন, কোন নিশটাকে টার্গেট করছেন, সেটা কেন আপনার জন্য প্রফিটেবল, সেটা কেন ওনার জন্য আপনার জন্য প্রফিটেবল, এই জিনিসগুলো বা ফাউন্ডেশন বা বেসমেন্টটাই আপনার প্রয়োজন সর্বপ্রথম। তো এখন দেখেন যে গুগল সুন্দর করে বলছে হোয়াট আর গুগল বিজনেস ক্যাটাগরি। গুগল বিজনেস ক্যাটাগরি বলতে কি বোঝায়, যেটা হচ্ছে একটা বিজনেসের সাইন, যেটা একজন বিজনেসের সাইন। যেমন এখানে আমরা অনেকেই আছি, আমরা শুধু আমরা সমান করে সুন্দর করে মেইন নিশটা হচ্ছে ফ্রিল্যান্সার। ধরে নেন আমরা মাদার নিশ, আমরা এখানে যারা উপস্থিত আছি স্টিল রাইট নাও মিটে সবাই হচ্ছে আমরা ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সারে আবার ক্যাটাগরি সাব ক্যাটাগরি কিভাবে হচ্ছে, আমি একজন এসইও এক্সপার্ট, আপনি একজন গুগল অ্যাডভার্টাইজার, আরেকজন ইউটিউব এসইও, আরেকজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, একজন গ্রাফিক্স ডিজাইনার। তাহলে ফ্রিল্যান্সারের আন্ডারে, ফ্রিল্যান্সার এই ইন্ডাস্ট্রি এই নিশে আন্ডারে কিন্তু সাব নিশ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি আমাদেরকে সকল ফ্রিল্যান্সারের যতগুলো সাব নিশ আছে সকলকে যখন আপনি সার্ভিস প্রোভাইড করতে যাবেন বা প্রোভাইড করতে যাবেন মনে হবে, তখন আপনাকে কি করছে, প্রতিটা সাব নিশ সম্পর্কে আপনাকে জানতে হবে যে আমি এমন একটা সার্ভিস সেল করব বা আমি একটা সার্ভিস রিপ্রেজেন্ট করব যেটা সকল ধরনের ফ্রিল্যান্সারদের প্রয়োজন। এখন আমি এসও এক্সপার্ট, ধরে নেন আমি এসও এক্সপার্ট, আমার হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং সার্ভিস আমার প্রয়োজন নাই। এখন আপনি গুগল অ্যাডভার্টাইজিং ধরে রাখছেন, যতগুলো ফ্রিল্যান্সার আছে, যতগুলো ক্যাটাগরি আছে সবাইকে আপনি অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইড করবেন, সেটা কি আপনার জন্য প্রফিটেবল? কখনোই না। এই প্রফিটেবল এবং আনপ্রফিটেবল কখন বুঝতে পারবো, যখন একটা নিশ সম্পর্কে একদম ডেফিনেশন এবং মাথার মধ্যে ধরতে পারবো নিশ বা বিজনেস ক্যাটাগরিটা আসলে কিভাবে কাজ করে, এই বিজনেসটা কিভাবে কাজ করে, তখন আমরা কিন্তু খুব সহজে আমরা কাজ করতে পারবো, ট্যাগ করতে পারবো। এখন আসেন এই যে 4000 যে নিশটা আছে, সুন্দর করে এই একটা শীট আছে, যারা ক্লাসে আজকে উপস্থিত আছেন লাস্ট পর্যন্ত থাকবেন, এই ক্লাসের বা শীটের লিঙ্কটা আপনাদেরকে টোটালি দিয়ে দেওয়া হবে এখানে গুগল মিটে, এখানে দিয়ে দেওয়া হবে। এটার জন্য কোনো টার্মস এন্ড কন্ডিশন নাই, আগে বলে রাখছি। তো দেখেন যে এখানে অনেকগুলো নিশের ক্যাটাগরি আছে, তো এটা খুব বেশি আপডেট না, এখানে
প্রায় 3900 বা 4000-এর মতন আছে, বাট 2025-এ আরেকটা আপডেটে প্রায় 4100 মতন হয়ে গেছে। এখানে টোটালি 1300, তো 3 39 মতন আছে। প্রায় আমাদের কাছে আরো 200টা বিজনেস ক্যাটাগরি লিস্ট নাই। এই যে বিজনেস ক্যাটাগরি বা এতগুলো যে ক্যাটাগরি, আমি তো প্রথমে বললাম যে আমরা আসলে কোন একটা ইন্ডাস্ট্রি টার্গেট করে আমরা আগাচ্ছি, বাট ইন্ডাস্ট্রির আগে আমাদের টার্গেট করতে হবে একটা নিশ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, যেটা আমরা প্রিভিয়াস দেখে আসছি বা করে আসছি। এই গুগল ট্রেন্ডসে যাইতাম, গিয়ার পরে সুন্দর করে 2-3টা জিনিস বা নিশ লিখে সার্চ করে বা সার্চ টার্ম হিসেবে সার্চ করে দেন এটা আমি ডিফাইন করছি যে হ্যাঁ এটা আমার জন্য প্রফিটেবল। বিষয়টা তা না, আমাদেরকে একটু ডিটেলসে যাইতে হবে। যেহেতু মার্কেটে এখন প্রতিযোগিতা অনেক বেশি, আমাদের এই প্রতিযোগিতা মার্কেটে টিকে থাকতে হলে আমাদের কি করতে হবে, একটু অ্যাডভান্টেজ এখানে খাটাইতে হবে। ওকে, এখন এটা আসার পরে আমি সুন্দর করে একটা স্ক্রিনশট, এটা হচ্ছে কোন একটা ওয়েবসাইট থেকে ওই ক্লাসের আগে আমি বানিয়ে রাখছি আপনাদের জন্য। তো দেখেন যে একটা স্ক্রিনশট দেওয়া আছে, স্ক্রিনশটটাতে সুন্দর করে দেওয়া আছে যেটা আমি একটু আগে বুঝালাম যে ফ্রিল্যান্সারের পরে কি হচ্ছে সাবনিশ হিসেবে যে এসও, গুগল, ঠিক এইভাবে কিন্তু এভাবে লিখে রাখা আছে যে ইন্ডাস্ট্রি সেক্টর। হেলথ কেয়ারের মধ্যে কি করতে পারে, ডেন্টিস্ট আছে, ফার্মাসি আছে, এবং সেকেন্ডারি ক্যাটাগরির মধ্যে আরো কিন্তু কিছু নিশ থাকতে পারে। রিটেলের মধ্যে গ্রোসারি স্টোর আছে, ক্লোথিং স্টোর আছে। তার মধ্যে কি কি ক্লোথিং স্টোরের মধ্যে কি পড়তে পারে, ওমেন ক্লোথিং নিয়ে কাজ করতে পারে, মেন্স ক্লোথিং নিয়ে কাজ করতে পারে, চিলড্রেন ক্লোথিং। অটোমোবিলের মধ্যে কি আছে, কার ডিলারশিপ আছে, অটো রিপেয়ার শপ আছে। তো এক একটা জিনিস একটু যদি ডেফিনেশন করেন খুব সুন্দর করে বুঝতে পারবেন যে যদি আমরা ইন্ডাস্ট্রি সেক্টর বা একটা মেইন নিশ ফাইন্ড আউট করে সাব নিশ গুলো যদি আমি নিজের মতো করে কাস্টমাইজেশন করে রাখতে পারি, তো আমি এই মেইন নিশের আন্ডারে যতগুলো সাব নিশ আছে সকল ধরনের সাব নিশকে আমি সার্ভিস প্রোভাইড করতে পারবো এবং এই মাদার নিশটা নিয়ে আমি কাজ করতে পারবো। তো এতগুলো নিশকে আমরা প্রথমে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে কোনগুলোকে আসলে মাদার নিশ করবে, কোনগুলোকে সাব নিশ করবো। সেজন্য আমাকে কি করতে হবে, অবশ্যই নিশটা সম্পর্কে জানতে হবে। এখানে শীটে দেওয়া আছে সুন্দর করে যে ধরে নেন যে ইলেকট্রিশিয়ান। এখন ইলেকট্রিশিয়ানটা কোন ইলেকট্রিশিয়ানের মধ্যে পড়বে, তারপরে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, এটা আসলে কোন মাদার নিশের মধ্যে পড়বে। তো আমাদেরকে সুন্দর করে যদি আমি ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স পার্ট সাপ্লায়ার, ইলেকট্রনিক এক্সেসরি হোলসেলার, ইলেকট্রনিক্স কোম্পানি, তো ইলেকট্রনিক্স এর মধ্যে যতগুলো আছে সবাইকে যদি আমি ফাইন্ড আউট করি যে ইলেকট্রনিক্স যে সার্ভিস গুলো প্রোভাইড করা হয় ইলেকট্রনিক্স এর যে মেন নিশ, এই মেন নিশের আন্ডারে আমি কিন্তু সাব নিশ হিসেবে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক পার্ট সাপ্লায়ার, কোম্পানি ইঞ্জিনিয়ার, হায়ার শপ, এগুলো আমি সুন্দর করে রেখে দিলাম যেগুলো আসলে আমার সাথে বা ওই মেইন নিশের রিলেভেন্ট। দ্যাট মিনস রিলেভেন্ট। এখন আসেন, যখন আমরা রিলেভেন্টটা বের করব, ছকটা এরকম হতে হবে। ছক বলতে স্ট্রাকচারটা ধরে নেন, যেমন বললাম ফ্রিল্যান্সার দিয়ে বললাম, ফ্রিল্যান্সার ভাবার পর কি করলাম, ইউটিউব, এসইও ধরে নেন, তারপর গুগল, তারপর শুধু এসইও, তারপর আছে ফেসবুক, তারপর আছে ইনস্টাগ্রাম, ওয়ার্ডপ্রেস। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছেন তো, বা অনেক যারা আসলে চাচ্ছেন যে আমি এই নিশটাই বেছে নিয়েছি, ফ্রিল্যান্সারদেরকে নিয়ে বেছে নিয়েছি। এখন আপনাকে যদি এই নিশের সকল বিজনেসের সাথে যদি কাজ করতে হয়, এই মানুষজনকে যদি কাজ করতে হয়, আপনাকে কি করতে হবে, এই নিশগুলো কমন একটা সার্ভিস নিয়ে ট্রাই করতে হবে। যেটা আপনি ইউটিউব এসওর জন্য দিতে পারেন, গুগল অ্যাডভার্টাইজিং সাথে দিতে পারেন, এসইও কে দিতে পারবেন, ফেসবুকও দিতে পারবেন, ইনস্টাগ্রামে দিতে পারবেন, ওয়ার্ডপ্রেস ওনার যারা ডেভেলপার বা এক্সপার্ট আছেন তাদেরকেও দিতে পারবেন। এটা দিয়ে বোঝালাম যে এটাতে আপনি কমনলি বুঝতে পারলেন কনসেপ্টটা কি, যে আমাকে একটা মাদার নিশটাকে ফাইন্ড আউট করতে হবে। যখন আমি একটা মাদার নিশ ফাইন্ড আউট করলাম, দেন আমি হচ্ছে সাব নিশ গুলো যেটা এই বিজনেস ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিক এইভাবে আমাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরে আমরা কি করতে পারবো, আদৌ আমরা এই নিশে কতটুকু কম্পারেবল সার্ভিস প্রোভাইড করতে পারবো। তখন কি করতে হবে, এই নিশ গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে ইউটিউবে কি কি সার্ভিস প্রোভাইড করে, কিভাবে করে, গুগলে অ্যাডভার্টাইজিং কিভাবে করে। এটা নিয়ে আমাকে কাজ করতে বিষয়টা তা না, ওই বিজনেসটা সম্পর্কে জানতে হবে বা ওই বিজনেস ক্যাটাগরিটা সম্পর্কে জানতে হবে। তো যখন আমরা জানতে পারবো তখন আমরা কমন সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। ওকে, এখন আমরা কি করি, নর্মালি সচরাচর গুগল ট্রেন্ডসে গিয়ে আমরা কি করি, সার্চ দিই। তো দেখেন যে আমরা এই যে একটা শিট বানিয়ে রাখছি, তো আমরা এই শিটে যাই। এই শিটের প্রথম পেজে বা প্রথম শিটে
গুগল বিজনেস ক্যাটাগরি প্রায় 3900, আমি আগেও বলছি 3900 বিজনেস ক্যাটাগরি আছে। এই বিজনেস ক্যাটাগরি গুলোকে যদি আমি ফাইন্ড আউট করতে পারি, সুন্দর করে ফিল্টার করতে পারি, এমনও বিজনেস ক্যাটাগরি আছে যাদেরকে আপনি কখনো নামও শোনেন নাই, কখনো সার্ভিস প্রোভাইড করার জন্য চিন্তাও করেন নাই। তো তাদেরকে যদি আমি বের করি, তাদেরকে ফাইন্ড আউট করি, কোথায় থেকে ফাইন্ড আউট করবো? গুগল বিজনেস প্রোফাইল বা গুগল ম্যাপস থেকে আমি ফাইন্ড আউট করবো এই বিজনেস ক্যাটাগরি অনুসারে, সেটাও আমরা দেখবো। এখন দেখাই, এখানে একটু এক্সপ্লেনেশন একটু দেওয়া আছে যে গুগলে এখন রাইট নাও প্রায় 4100 মতন ক্যাটাগরিজ আছে, ইএলপি আছে প্রায় 1500, এবং আদার্স যে প্ল্যাটফর্ম গুলো মোস্টলি আমরা জনপ্রিয় ইনস্টাগ্রাম, ফেসবুক বা পিং, সেটা 100 থেকে 600 মধ্যে ইন এভারেজ হয়ে থাকে আর কি। এখন এই যে নিশ গুলো বা বিজনেস ক্যাটাগরি আছে, এই বিজনেস ক্যাটাগরির মধ্যে আমরা 3টা বিজনেস ক্যাটাগরি এখানে লিখে রাখছি আগে থেকে, বা শীটটা তৈরি করার সুবিধা হচ্ছে। আমি খুবই বেশি কাজ করেছি সেলফোন রিপেয়ার বিজনেস নিয়ে, তো এই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমি মনে হয়েছে বা আমি দেখানোর সুবিধার্থে আপনাদেরকে বোঝাতে পারবো। এখন আসেন আমরা গুগল ট্রেন্ডসে গিয়ে করি কি, অ্যাড এ সার্চ টার্ম, এখানে সুন্দর করে সার্চ টার্মে আমি হচ্ছে সেলফোন রিপেয়ারটা রাখলাম। এরপরে আমরা কি করলাম, ক্যান্ডি স্টোর, ওকে, আমরা কিন্তু ইউনাইটেড স্টেটে আছি, ওকে। এরপরে আসেন লেদার এক্সপ্লোরার, এটা একদমই নতুন, আনকমন, এই জন্য এটা এখানে রাখলাম আর কি, ওকে। এখন এখানে আসার পর, এক্সপ্লোরে আসার পর খুব ভালো করে দেখেন, আমি ডাটাটাকে হচ্ছে কি করি, 7 ডেজ করি। 7 ডেজে যখন পাস করলাম, ইয়েলো কালার দিয়ে আমার কিন্তু লেদার এক্সপ্লোরার এটা কিন্তু সুন্দর করে দেখাচ্ছে। ক্যান্ডি স্টোরটা এটা হচ্ছে একটা ওই লুক লাইকস, এটা কি কি কালার বলে আমি জানি না কালারের নামটা, বাট গোলাপি টাইপের কিছু একটা, আর একটা সবুজ কালার দিয়ে সেলফোন রিপেয়ারটা বোঝাচ্ছে। তো দেখেন যে ইন এভারেজ ইন্টারেস্ট ওভার দ্য টাইম, এখানে 100 হচ্ছে মার্কটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্নতা সুন্দর করে দেখাই দিচ্ছে। এটা একটা সার্চ, কোথায় কি টার্ম, এটা ওয়েব সার্চের রেজাল্ট আমরা দেখছি, মানে সার্চ ইঞ্জিনের রেজাল্ট আমরা দেখতেছি। এখানে আপনি ইউটিউব সার্চ ইঞ্জিনের রেজাল্ট আপনি দেখতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে ওয়েব সার্চ, ওয়েব সার্চ থেকে আমরা কি করলাম, ফাইন্ড আউট করলাম যে লাস্ট 7 ডেজ এখানে কম্পেয়ার করে দেওয়া আছে যে ইন এভারেজ সেলফোন রিপেয়ার, ইন এভারেজ সেলফোন রিপেয়ার লিখে ধরে নেন যে 21 জন মানুষ সার্চ করছে, ইন এভারেজ পার ডে 21 জন মানুষ সার্চ করতেছে, ধরে নেন এটা, এটা অ্যাপ্রক্সিমেটলি, এটা বেশি হতে পারে কম হতে পারে। 21 বলতে কি এখানে নাম্বার অফ কাউন্ট, মানে 0তে রেজাল্ট 0, 100তে হচ্ছে সর্বোচ্চ, বাট এখানে কত অ্যাপ্রক্স কত যে সার্চ করতে সেটা না, এটা একটা লেভেল দেওয়া আছে। তো 21 পর্যন্ত এই লেভেলটা আছে, এবং হচ্ছে ক্যান্ডি স্টোর 52, ক্যান্ডি স্টোর আছে 52, ওকে। আমরা করি কি, আমরা প্রিভিয়াস যে আমরা যেখান থেকে শিখে আসি না কেন, বা আমরা নিজেরা কোথাও থেকে শিখি না কেন, আমরা শুধু সীমাবদ্ধ থাকি এই জায়গাতে, এবং সীমাবদ্ধ থাকি কোনো একটা বড় ভাই বা বড় আপুর কাছে, যে ভাইয়া কোন নিশটা আমার জন্য প্রফিটেবল হবে, যদি একটা নাম বলতেন আমি ওই নিশ নিয়ে কাজ করবো। বাট এটা ভুলে যাইতে হবে যে নিশটা আমার জন্য প্রফিটেবল সেটা আপনার জন্য প্রফিটেবল নাও হতে পারে। আপনার কথার টোন, আপনার সার্ভিস অবশ্যই আলাদা, আমার কথার টোন, আমার সার্ভিস অবশ্যই আলাদা। আমি হয়তো $5 সার্ভিস দিতে পারি, আপনি $50 সার্ভিস দিতে পারেন। তো এই যে মাঝখানে যে মিসপ্রেজেন্টেশন যে ইস্যুটা গুগলের, এই যে মিসপ্রেজেন্টেশন হয়ে যাচ্ছে আমার আপনার মধ্যে, তো অন্য জনের নিশ নিয়ে আগানো যাবে না। আসলে এই নিশে আমি যখন অ্যাপ্লাই করা শুরু করব, আউট অফ মার্কেট প্লেসে অ্যাপ্লাই করা শুরু করব, যে আদৌ এখানে আমার ভালো কিছু হবে কিনা, এই বিজনেস ওনাকে যখন টার্গেট করবো তখন আমি বুঝতে পারবো এখানে রেসপন্সটা কেমন। যেমন ফাইবার আপনি মনিটর করতেছেন লাস্ট 7 ডেজ, 14 ডেজ, 13 ডেজ, যে কেমন ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে, অর্ডার আসছে, ঠিক এভাবে আপনাকে নিজেকেও মনিটর করতে হবে আউট অফ মার্কেট প্লেসে। ওকে, এই চার্টটা আমরা খুব সহজে বুঝছি। বুঝার পরে এখন দেখেন এই জায়গাতে নিচে যদি আসেন, যে ব্রেকডাউন তার সাব রিজিয়ন, মানে হচ্ছে লোকেশন স্পেসিফিক, কোথায় ভালো কোথায় খারাপ, এখানে একটু দেখাই দিচ্ছে। এখন ধরে নেন লেদার এক্সপোর্টার, এটা একদম নতুন নিশ আসছে গুগল বিজনেস প্রোফাইলে। তো এই বিজনেস ক্যাটাগরি নিয়ে যদি আমি কাজ করতে চাই, এখন হয়তো খুবই ডিফিকাল্ট হবে আমাদের জন্য। অনেক বিজনেস আছে, আপনি ভালো করে দেখেন, অনেক বিজনেস আছে বাংলাদেশ কেন্দ্রিক, আপনি চিন্তা করেন চিন্তাধারা থেকে, যে অনেক বিজনেস আছে যেগুলো এখনো ডিজিটালাইজেশন হয় নাই, অনেক বিজনেস আছে এখনো ডিজিটালাইজেশন হয় নাই। স্টিল আমি রাইট নাও কুষ্টিয়াতে আছি, আমার যদি চাল কিনা লাগে ফোন দিচ্ছি, ভাই ধান কিনা লাগবে, ধান এই কয় বস্তা এই কয় মন পাঠাই দেন, দ্যাটস ইট।
স্যাম্পল গাড়িতে আসছে আবার পাঠিয়ে দিচ্ছে, শেষ। বাট গুগল ম্যাপসে ধান কেনা বেচার কোনো বিজনেস ক্যাটাগরি নাই। তার মানে কি, অনেক জিনিস আছে না, তো কিছু কিছু যেগুলো নতুন আপডেট আসছে এই জিনিসগুলোকে তখন তারা কিন্তু ডিফাইন করে দিচ্ছে, যে আপনি আগে মোবাইল ফোন রিপেয়ার সার্ভিস ছিল, তখন আবার এটাকে সাবনিশ করে সেল ফোন রিপেয়ার সার্ভিস, মোবাইল ফোন রিপেয়ার স্টোর, এইভাবে করে কিন্তু আস্তে আস্তে ফিল্টারাইজেশন করছে স্পেসিফিক রাখার জন্য, যে সাইনটা আপনার বোঝানোর জন্য। তো এখানে আসার পর আমরা কি করি, আমরা বুঝতে পারছি যে সেলফোন রিপেয়ার স্টোর লিখে আমরা সুন্দর করে দেখছি যে নিউ মেক্সিকোতে 50, ক্যান্ডি স্টোরে 50 পারফর্ম করতেছে। বাট আমি যদি দেখি যে এই জায়গাগুলোতে, কিছু কিছু জায়গাগুলোতে, সাউথ ড্যাকোটা, নর্থ ড্যাকোটা, তো এগুলোতে দেখেন যে ক্যান্ডি স্টোর 80 মানে 80%, এবং সেলফোন রিপেয়ার 20%, লেদার এক্সপোর্টার 0%। এই যে কম্পারিজন থেকে দেখলাম, তাহলে আমি যদি মনে হয় যে ক্যান্ডি স্টোর নিয়ে যদি আমি এই লোকেশনে, ক্যান্ডি স্টোর নিয়ে যদি আমি এই লোকেশনে একটু কাজ করি বা বিজনেস ওনারগুলোকে ফাইন্ড আউট করি, দেন আমার সার্ভিসটা সেল করার জন্য যেটা করা হয়, যা করে থাকি আউটসোর্স করার জন্য, সেটা যদি করি, হয়তো আমি লেদার স্পোর্টার অথবা সেলফোন রিপেয়ারের চাইতে একটু অ্যাডভান্টেজটা আমি বেশি পাবো। হয়তোবা ভিড় বেশি থাকবে বা মানুষজনের আনাগোনা বেশি থাকবে, বাট এই মানুষজনকে বা এই বিজনেস ওনার গুলোকে আমি ফাইন্ড আউট করতে পারবো অনেক বেশি, এবং ওখানে সার্ভিসটাও একটু ভালো করতে পারবো আর কি। ধরে নেন আরেকটা দেখাই, আর কিছু যেটাতে একদম জিরো, এই তো ভেরমন্ট। এই জায়গাতে দেখেন কি সেলফোন রিপেয়ার স্টোর একদমই জিরো, সেলফোন রিপেয়ার স্টোর একদমই জিরো। আজকে দেখেন আপনারা, সেলফোন রিপেয়ার স্টোর বা সেলফোনের যদি চিন্তা করা হয় যে আসলে আমার একটা ফোন কিনা লাগবে, আনঅফিসিয়ালি ফোন, সর্বপ্রথম আমরা কি করি, ঢাকাকে, তাই না, রাজশাহী কুষ্টিয়া আনঅফিসিয়ালি প্রাইস রাখতাম, আর ঢাকা বা বসুন্ধরার প্রাইস রাখতাম। এই যে কেন্দ্রিক যে চিন্তাটা, এই যে লোকেশনের যে ফ্যাক্টরটা, আমরা আরো আস্তে আস্তে ডেফিনেশনে করতে করতে আমি বুঝতে পারবো। এবার আসেন যে সেলফোন রিপেয়ারে সুন্দর করে সাব রিজন গুলো বুঝিয়ে দিচ্ছে, ক্যান্ডি স্টোরের জন্য আরো কোথায় ভালো সেটাও বুঝিয়ে দিচ্ছে, দেওয়ার পরে এক্সপোর্টার যেহেতু নাই সেটা আমি দেখাই দিয়েছে। এখন আমার কথা হচ্ছে, আমরা শুধু লাস্ট 7 ডেজ অথবা লাস্ট 30 ডেজ দেখে যে সামনের দিকে আগাইতে হবে বিষয়টা তা না। সেলফোন রিপেয়ার স্টোর আমি প্রায় 3 বছর যাবত যে এজেন্সিতে আছি, সেই বিজনেসে এটা নিয়ে আমি কাজ করি, যেটা আস্তে আস্তে ডে বাই ডে ডাউন হতে আছে। যদি লাস্ট 5 বছরের রেজাল্টটা দেখাই, এই তো দেখেন, এই যে একটা চার্ট, এই চার্টটা দেখে আপনি সহজে বুঝতে পারবেন যে সেলফোন রিপেয়ারের রেজাল্ট কত ছিল, রাইট নাও সেই রেজাল্টটা কিভাবে আসলে ব্রেকডাউন হতে আছে, কিভাবে ব্রেকডাউন হতে আছে এবং ডে বাই ডে সেটা ব্রেকডাউন হচ্ছে। কেন ব্রেকডাউন হচ্ছে, কি জন্য ব্রেকডাউন হচ্ছে, সেটা আমরা হচ্ছে একটা শিটে রেখেছি, ওভারভিউ অফ সেলফোন রিপেয়ার, সেটা সম্পর্কে দেখলে বুঝতে পারবো। বাট এই ক্যান্ডি স্টোরটা যদি দেখা যায়, আমরা যদি একটু মার্ক করি আবার, যে ইন এভারেজ এখানে 75-এ ছিল, এখনো যদি দেখি যেখানে কম আর বেশি, ইন এভারেজ ওই আপ এন্ড ডাউন হচ্ছে, বাট রেজাল্টটা ঠিক আছে। এরকম যে জিনিসটা সেলফোন রিপেয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম, সেই জিনিসটা নাই। কারণ কেন নাই, কি জন্য নাই, সেটা আসলে আমরা ওই ট্রেন্ডিং যে বিজনেস গুলো আছে সেগুলো যখন আমরা ফলো আপ করবো, তখন আমরা বুঝতে পারবো। রিপেয়ারিং সার্ভিসের ট্রেন্ডিং যে বিজনেস গুলো আছে সেই জিনিসগুলো সম্পর্কে জানলে আমরা বুঝতে পারবো। ওকে, এখন আসেন এই যে ডেটাটা, এই ডাটাটার ক্ষেত্রে আমি কেন এই জায়গাতে বললাম যে দুইটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা আগে আমি বুঝিনি, যে লোকেশনের ফ্যাক্টর এবং সিজনাল। সিজনাল ফ্যাক্টর কি আছে, অনেকেই বলেন বা অনেকে ফেসবুক অ্যাড করতেছেন, গুগল অ্যাডভার্টাইজিং দিচ্ছেন বা পেইড অ্যাডভার্টাইজিং সার্ভিস দিচ্ছেন। নিশের মধ্যে কিছু নাই, কনসেপ্টটা হচ্ছে এটা একটু বুঝেন তাহলে হবে। আপনি পেইড অ্যাডভার্টাইজিং সার্ভিস দিচ্ছেন, যেমন আমি রাইট না বললাম যে আমি সেলফোন রিপেয়ার বিজনেস নিয়ে প্রায় 2.5 থেকে 3 বছর একটা এজেন্সির সাথে কাজ করি। তো আমি তো জানি এখানে কি কি প্রবলেম ফেস হচ্ছে এবং কিভাবে আমাদের সার্ভিস গুলো ডাউন হচ্ছে, যার কারণে ডেভেলপমেন্টটা কমে গেছে। বাট এই জায়গাতে সিজনাল একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা আমরা বোঝার ট্রাই করব। আমি একটা ছবির ক্যাপশন লিখছিলাম, বর্ষায় ছাতা, তাই না, ছাতা। এখন দেখেন, আমি খুবই সহজ ভাষায় উদাহরণ দিয়ে খুব সহজ ভাবে বলার চেষ্টা করি, কেউ যদি তারপরে বুঝতে না পারেন, রবিবারের সেশন থাকবে বা রবিবারের সাপোর্ট ক্লাস থাকবে, ওখানে প্রশ্ন করতে পারেন। আবার স্পেসিফিক যদি মনে হয় যে কোনো প্রশ্ন মনে হয়েছে, আপনি খাতায় লিখে হোক অথবা নোট করে হোক আমাকে আপনি ইনবক্সে পাঠিয়ে দিবেন অথবা গ্রুপে পোস্ট করবেন, দ্যাটস ওকে। একটা রিয়েল লাইফ উদাহরণ দিই, ধরে নেন আপনি এয়ার কন্ডিশনার। আচ্ছা, এয়ার কন্ডিশনার নিচটা বের করে আমরা, তানভীর, ঠান্ডা ঠান্ডা গলা তো শুকিয়ে গেল, কন্ট্রোল এফ, এয়ার, ওকে, এয়ার কন্ডিশনার।
সাপ্লায়ার বা এয়ার কন্ডিশনার, মেন নিচটা একটা রাখলাম আর কি। ওকে, আমরা কি রাখলাম, একটা এয়ার কন্ডিশনার স্টোর রাখলাম। ওকে, এই স্টোরটা রাখার এই জায়গাতে এই নিচটা যে আছে সেটা আমরা দেখবো কোথা থেকে, গুগল থেকে, গুগল ম্যাপস থেকে। আচ্ছা, আমরা এখন ম্যাপসে চলে যাই। কথা কি শোনা যায়? আছেন আপনারা? আমি তো দেখতে পাচ্ছি না। জি ভাই, আজ শোনা হচ্ছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। খুব ভদ্র মানুষ আসছে তো, আমরা হচ্ছে ইয়ে করে দিই, আপনাদেরকে ওই ইয়ে করা দরকার নাই, রিয়াকশন দেওয়ার দরকার নেই। করে দিয়েছি ভাই, আমি করে দিয়েছি। ওকে ঠিক আছে। ভাই আমি বুঝি না, ভালো লাগবে না আপনারা সেশন থেকে চলে যাবেন, এটা দরকার কি বলেন? ওকে ওকে, এই যে এখানে দেখেন, ঠিক এয়ার কন্ডিশনার লিখলাম, লেখার সাথে সাথে যে সেটা আসলো এটা না, এই যে বিজনেস ক্যাটাগরি গুলো এখানে দেওয়া থাকে। হ্যাঁ, যেটা আমাদের মিলেছে সেটাই আমরা টাইপ করি, যেহেতু এটা মিলেছে আমরা এটা টাইপ করি। এটা টাইপ করার পরে আমরা সুন্দর করে আমি একটু সার্চ করি, এই যে এই লোকেশনের মধ্যে সার্চ দিস এরিয়া, এই লোকেশনের মধ্যে দেখি কি কি পাই। ওকে, তো একটাই দেখি আর কি, এটা বড় হবে কিভাবে। ওকে, বিজনেস ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি এখন দেখেন, এই জায়গাতে একটু দেখেন পার্থক্যটা, একটু দেখেন, সেম জিনিস আমি কিন্তু ক্লিক করেছি, বাট এখানে দেখেন কি আছে, এয়ার কন্ডিশনিং স্টোর, আর এখানে আছে এয়ার কন্ডিশনিং সিস্টেম সাপ্লায়ার। এই যে আপডেট আসে প্রতি মাসে কিন্তু আপডেট আসে গুগলে। হ্যাঁ, যারা বিশেষ করে এসইও নিয়ে কাজ করে এবং জিএমবি নিয়ে কাজ করে, গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কাজ করে, তারা এই জিনিসটা বুঝতে পারে। তো এই যে জিনিসগুলো আসে, এটা হচ্ছে ক্যাটাগরি গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে বা আপডেট হচ্ছে, যে আপডেট হওয়ার জন্য এইভাবে আসছে। এখন এসিতে আসলাম, ধরে নেন আপনি লাস্ট 6 মাস যাবত যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন, কিন্তু বাংলাদেশে মার্কেটে হয়ে যায় কি, আমরা আসলে রিকোয়ারমেন্টে বোঝার আগে সেলস নির্ভর হয়ে যায়। সেলস নির্ভর, বিশেষ করে পেইড সার্ভিসের জন্য। সেটা হচ্ছে পেইড কি সার্ভিস, ফেসবুক অ্যাডভার্টাইজিং। কারণ বাংলাদেশের মার্কেটে তো আমরা তো গুগল অ্যাডভার্টাইজিং সার্ভিস একবারে দিই না বললেই চলে। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সার্ভিসে আমরা কি হয়ে যাই, রিকমেন্ড, ক্লায়েন্টের কি থাকুক আর না থাকুক, হ্যাঁ ভাই ভালো মন্দ আমি তো এমক তেমক, আমি আপনাকে সেলস এনে দিতে পারবো গ্যারান্টি। এখন আমার কথা হচ্ছে এয়ার কন্ডিশন, ধরেন এসি লিখলাম, সহজ ভাষায় এসি। আপনি এসি নিয়ে কাজ করেন বা এসি বা এয়ার কন্ডিশনার সব নিয়ে কাজ করেন, স্টোর নিয়ে কাজ করেন, আপনার একটা এসির মূল্য 52K ধরে নেন। এটা যদি রাইট নাও আপনি যদি 10টা সেল করতে পারেন পার ডে $1 কস্ট করে, বাট সেম জিনিসটাই উইন্টারে এটা প্রাইস যদি 40ও যদি রাখেন, 10টা কি সেল করতে পারবেন $1-তে? জাস্ট এটা ইমাজিন করেন একটা। এই জন্য আমি একটা উদাহরণ দিতে চাইছিলাম, যে একটা কনসেপ্ট মনে রাখবেন, যেমন সূত্র থাকে না ভাই, এই স্কোয়ার বি হোল স্কোয়ার, এরকম একটা কিছু সূত্র থাকে, অনেকদিন আগে পড়ছি তো ভুলে গেছে। তো এই সূত্র না, নিশের জন্য আপনি একটা সূত্র মনে রাখতে হবে, যে সিজনাল যে কোনো ফ্যাক্টর আছে কিনা, কোনো নিশের উপর ইফেক্ট পড়ে কিনা, সেটার জন্য আমার একটা কনসেপ্ট মনে রাখতে হবে। কনসেপ্টটা কিরকম হতে পারে, এটা আপনি আপনার মতন সাজিয়ে নেবেন। যেমন আমি বোঝার সুবিধা করি কি, যে শীতের সময় রুম হিটার, তারপর হচ্ছে গরমে এসি, এবং বর্ষায় ছাতা। এখন এই যে শীতের সময় রুম হিটার বললাম, এই রুম হিটার বর্তমানে রাইট নাও 40 ডিগ্রি তাপমাত্রা চলতেছে রাজশাহীতে, ধরে নেন। এমনি 40 ডিগ্রি, মনে করেন টাঙ্কির পানি আপনার হচ্ছে গরম করা ছাড়া এমনি চা খাইতে পারবেন। এই রুম হিটারের প্রাইস যদি 200 টাকা কমাও দেন, ক্যাম্পেইনে খরচ যদি বাড়ায় দেন, কি শীতের মতন কি সেল আনতে পারবেন কখনো? কখনোই পারবেন না। এটা পসিবল না। কেন পসিবল না? এই যে সহজ জিনিসটা আপনি কনসেপ্টটা বুঝে রাখবেন, যে শীতে রুম হিটার, গরমে এসি এবং বর্ষায় হচ্ছে ছাতা। আমাদের সিজন হয়তো ষড় ঋতুর দেশ, তাই না? আমরা বাংলাদেশকে বলি ষড় ঋতু, কিন্তু আমি ভাবি যে 3টা ঋতু, গরম শীত এবং বর্ষা, তাছাড়া আমি আর কোনো ঋতু খুঁজে পাই না। তো যাই হোক,
এই যে ঋতুর যে ফ্যাক্টর বা নিশের উপর যে একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা আমরা বুঝতে হলে কি করতে হবে, এই জাস্ট কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আমি একটা এয়ার কন্ডিশন নিয়ে কাজ করতেছি বা নতুন একটা এয়ার কন্ডিশন স্টোরের সাথে এখন রাইট নাও গরম, খুব ভালো সার্ভিস দিতে পারছি, সেল দিতে পারছি, ক্যাম্পেইনে ভালো রেজাল্ট করতে পারছি, বাট উনি তো আর এই ফ্যাক্টরটা বুঝবে না। ওনাকে বোঝাইতে হবে কিভাবে? উনি তো আর ক্যাম্পেইন বোঝে না, কারণ ক্যাম্পেইনে কোনো সমস্যা হচ্ছে, আমরা যে কেউ সেই কেউ বা যারা অ্যাডভার্টাইজিং দিচ্ছি সবাই বলেন যে ভাই এভাবে এভাবে বোঝাইতে হয়, এভাবে বোঝাইতে হয়। কারণ যারা আসলে সার্ভিস প্রোভাইড করতে পারছেন বা করতেছেন তারাই জানেন যে আসলে কতটা প্রবলেম হয়, কতটা প্রবলেম ফেস করেন আপনি একটা ক্যাম্পেইনে বা বাজেটে বা রেজাল্ট এনে দিতে। বাট প্রথম অবস্থায় প্রতিটা বিজনেসই যদি এমন হতো যে আজকে $1 দিয়ে বিজনেস শুরু করলেন, বুস্ট করে ক্যাম্পেইন করে, দেন আপনার যে সার্ভিস সেল হয়ে গেল, তাহলে ভালোই হতো, তাই না? এই তো হলো ঘটনা। আচ্ছা, এই জন্য সিজনালের জন্য যে দুটা বললাম যে নিশের যে ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টরের মধ্যে লোকেশন এবং সিজনাল, এই দুটা। এই যে সিজনাল যে বিষয়টা আছে 2 নম্বর পয়েন্ট, সেটা আমরা ক্লিয়ার হলাম কোথায় থেকে? জাস্ট একটা উদাহরণ দিয়ে, যে আমাদেরকে যে জিনিসটা নিয়ে বা যে বিজনেসটা নিয়ে আমরা কাজ করব, যে বা যাদেরকে নিয়ে কাজ করব, সেটার ফ্যাক্টর কোন সিজনাল ইফেক্ট ওটা লোকেশনের উপর পড়ে কিনা। যেমন বাংলাদেশের ষড় ঋতু বা 3টা ঋতু ধরে নিয়ে, এই ঋতুর ওপর পড়বে কি পড়বে না, এটা আপনাকে চোখ কান খোলা রেখে আপনাকে ভাবতে হবে। আপনি ইউএসএ টার্গেট করছেন, ইউকে টার্গেট করছেন, কানাডা টার্গেট করছেন, কোন একটা নিশ টার্গেট করছেন, বাট ওই লোকেশনে বা ওই কান্ট্রির এই ফ্যাক্টরটা কখনো টার্গেট করতেছেন না। আপনি সৌদি আরব দেখেন যে গরম বা হচ্ছে অনেক গরমের দেশ বলে থাকে সবাই, বা কানাডা দেখেন শীত প্রধান দেশ। তাহলে আমাকে ওই লোকেশনে যদি আমি টার্গেট করি, তাহলে আমাকে ওই জিনিসটা নিয়ে টার্গেট করতে হবে। এখন আপনার এয়ার কন্ডিশনের উপর ভালো এক্সপিরিয়েন্স আছে, এয়ার কন্ডিশনের উপর ভালো এক্সপিরিয়েন্স আছে, বাট আপনি অ্যাপ্লাই করছেন বা ট্রাই করছেন বা ওই ইন্ডাস্ট্রি মানুষজন খুঁজছেন কখন? শীতের সময়। তখন অবশ্যই রেসপন্স কম পাবেন, অ্যাডভার্টাইজিং সার্ভিস সে কম দিবে। বাট কমন যদি কিছু সার্ভিস থাকে, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, এগুলো একদম কমন, এটা শীত বলেন বর্ষা বলেন যে কোনো সময় আপনি কাজ করতে পারবেন, তাই না? তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে কি, যে সিজনাল যে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা আসলে ওই লোকেশন বা ওই কান্ট্রির উপর এবং আমার উপর কতটুকু পড়ে, সেটাকে আমাকে চোখ কান খোলা রেখে আগে ভাবতে হবে। ওই দেশটা সম্পর্কে জানতে হবে, লোকেশন সম্পর্কে জানতে হবে, সবকিছু সম্পর্কে আমার জানতে হবে। রাজশাহী আমের জন্য বিখ্যাত, পুরা সারা বাংলাদেশের মানুষ জানে রাজশাহী আমের জন্য বিখ্যাত, বাট রাজশাহীর মানুষ বুঝে যে রাজশাহীর আমটা মেন সোর্স অফ থাকে কোথায় থেকে? চাপাই থেকে, যেটা রাজশাহীর আশেপাশে এলাকা রাজশাহী। কিন্তু আমরা জেনে থাকি যে রাজশাহী চাপাইয়ের আমের জন্য রাজশাহী বিখ্যাত, রাজশাহী মোস্ট অফলি আমগুলো চাপাই হয়ে থাকে। বাট এই রাজশাহী আমের জন্য বিখ্যাত জায়গায় যদি আমি দিয়ে দিই যে নোয়াখালীর আমের জন্য বিখ্যাত, নোয়াখালী বিখ্যাত আম নিয়ে আমরা ঢাকাতে এখানে সুন্দর করে ব্যানার টানা দিয়ে পোস্টার দিয়ে শুরু করে ফেলছি, তো এই যে লোকেশনের উপর যে একটা ফ্যাক্টরটা আছে, সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পারবো, সহজে একটা বুঝতে পারবো। ইভেন নিশ সিলেকশনের ক্ষেত্রে যে সিজনাল যে ইফেক্টটা, যে দেশটা চিন্তা করছি, লোকেশনটা চিন্তা করছি, তখন এই ফ্যাক্টর গুলো আমাদেরকে ধরতে হবে। তো এই ফ্যাক্টর গুলোর মধ্যে যে দুটা মেজর ফ্যাক্টর আছে, এই দুটা মেজর ফ্যাক্টর আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, নয়তো আপনি এখন রাইট নাও ওই এসি সার্ভিসের জন্য অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনি ভালো কাজ করতেছেন, ওই শীতে এসে যখন বলবে যে ভাই কি ব্যাপার, আগে তো $1 দিয়ে আমি সেল আসতাম, এখন তো $10 দিয়েও সেল আসছে না, আবার প্রাইস এখন 52K থেকে কমায় 40K তে রাখলাম, সেল আনতে পারছেন না কেন? আপনার কাজ বাদ। তো আমাদেরকে কি ট্রাই করতে হবে? এই ইন্ডাস্ট্রি বা সিজনাল যে ইফেক্ট গুলো আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, বাট আমি এখানে কি সার্ভিস, কমন সার্ভিস, যেগুলো কমন সার্ভিস সেগুলো নিয়ে আমি হচ্ছে ট্রাই করব বা আউটটেস্ট করার ট্রাই করব, যেন আমি ওই সার্ভিসটা যেন সব সময়ের জন্য আমি রাখতে পারি। আমরা হতাশ হয় কখন জানেন? কেউ স্ক্রিনশট দেখলে হতাশ হয়, কেউ স্ক্রিনশট দেখলে আবার হচ্ছে পাগল হয়ে যায়, কেউ স্ক্রিনশট দেখলে আলহামদুলিল্লাহ বলে। সবকিছু মূল হচ্ছে নিজের কাছে, মনিটরিংটা ট্র্যাকিংটা আপনার হচ্ছে নিজের কাছে। যখন আপনি নিজে মনিটরিং এবং ট্র্যাকিংটা করতে পারবেন, সবকিছু ধরতে পারবেন। ওকে, এখন আমরা লেখালেখি বাদ দিয়ে আমরা আবার এখানে চলে আসি। তো এখান থেকে আমরা শুধুমাত্র যখন আমরা একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব, ধরে নেন এয়ার কন্ডিশনার, একটু জাস্ট ওয়েট, এটা নামাই দাও, বৃষ্টির শব্দ আসে মামা। অনেক বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো যখন আমরা যে কোনো নিশ, যখন আমি ফাইন্ড আউট করব যে এই নিশটা আসলে আমার জন্য প্রফিটেবল হবে কি হবে না, এটা আমরা কখন বুঝতে পারবো? যখন আমরা এই নিশটা নিয়ে কাজ করব, যখন আমরা আউটটেস করা শুরু করব। বাট আউটটেসই করলাম না, খালি চোখের দেখায় দেখলাম যে এই নিশটা আমার জন্য প্রফিটেবল, এটাতে আর হবে না। এটাতে হতো কখন? আগে হতো যখন কম্পিটিটর কম ছিল, মার্কেটে আমাদের ভ্যালুটা ভালো ছিল। কারণ এখন কেউ $100 সার্ভিস দিচ্ছে, কেউ একজন সেম সার্ভিসে $5 দিচ্ছে, মার্কেটটা নষ্ট হয়ে গেছে। বাট আউট অফ মার্কেট প্লেসে আপনি নিজের কোনো স্ট্রেস ছাড়া আপনি কিন্তু কাজ চালিয়ে যেতে পারবেন। এখন দেখেন, আমরা যখন
হাতে গোনা 8-10টা নিশ আপনাদের এই লিস্টটা দিয়ে দেওয়া হবে। এই নিশের লিস্ট থেকে আপনি কি করবেন, হাতে গোনা মাদার নিশ, আমি আগে বলছি মেইন নিশটা ফাইন্ড আউট করবেন। মেইন নিশটা ফাইন্ড আউট করবেন, উদাহরণ কি দিলাম, ফ্রিল্যান্সার এবং হচ্ছে সাব ক্যাটাগরি দিয়ে বুঝালাম। মেইন নিশটা ফাইন্ড আউট করবেন এবং সাব নিশ গুলো ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করার পরে যখন আপনি ট্রাই করবেন যে আসলে মেইন নিশ ফ্রিল্যান্সারদেরকে আমি টার্গেট করতে হলে এই কয়টা সাব নিশের উপর আমার হচ্ছে কমন একটা সার্ভিস যদি ভালো থাকে, এই সার্ভিসটার জন্য আমি এই সময়ের জন্য করতে পারবো, দ্যাটস ওকে। যদি মনে হয় যে রাইট নাও আমি গুগল অ্যাডভার্টাইজিং দিচ্ছি, সকলের জন্য প্রয়োজন, ঠিক আছে, তখন সাব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। ইভেন এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে কেমন, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আসলে আপ এন্ড ডাউন ব্রেকিং আছে কিনা, যেমন এয়ার কন্ডিশন নিয়ে দেখুন, এই যে ব্রেকিং আপ এন্ড ডাউন আছে, অবশ্যই ডাউনের অবশ্যই কারণ আছে, রিজন আছে। এই আপ এন্ড ডাউনের অবশ্যই রিজন আছে। যখন আমি এয়ার কন্ডিশন নিয়ে ট্রাই করবো বাংলাদেশ লোকেশন দিয়ে, তখন আমি বুঝতে পারবো। আবার হচ্ছে ছাতা নিয়ে ট্রাই করলে বুঝতে পারবো। আবার হচ্ছে কিনে ট্রাই করলে, রুম হিটার নিয়ে ট্রাই করলে বুঝতে পারবো। ওকে, এখন আসেন, আমরা এখন এটা পার্টটা শেষ করলাম। এখন এই জায়গাটা আসেন, এখানে দেওয়া আছে ওভারভিউ অফ সেল ফোন রিপেয়ার বিজনেস ইন ইউএসএ। কেন এই শুধু শুধু এই জিনিসটা বের করলাম, জিনিসটা সম্পর্কে তো বুঝলাম। গুগলে আমি আগেও বলছি, গুগলে বিজনেস ক্যাটাগরি যেটা এখানে থাকে সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। গুগলে বিজনেস ক্যাটাগরি এখানে হয়ে থাকে। তো আমরা গুগল ম্যাপসটা ক্লোজ করলাম, গুগলে যে শিটটা আছে সেটা আপনাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে। এবং সেকেন্ড হচ্ছে যে গুগল ট্রেন্ডস এর শুধু রেজাল্ট দেখেই আমরা চোখ কান বন্ধ করে যে চলে যাব তা না, আমাদেরকে ওই নিচটা সম্পর্কে জানতে হবে। যেমনটা আজকে এই যে ওভারভিউটা আছে সেল ফোন রিপেয়ার সম্পর্কে আমি লিখে আছে, এই লিখাটা কোথা থেকে লিখেছি, আমি যে বানাই লিখছি না, এটা চ্যাট জিপিটি আমাকে হেল্প করছে। তো এআই আমাকে হেল্প করছে। অনেকে আবার প্রশ্ন করে, ভাই এআই তো আমাকে খেয়ে দিল, আমি তো পারছি চাচ্ছি না। এআই, আপনি যদি আপ টু ডেট থাকেন এআই এর সাথে, এআই আপনাকে অবশ্যই হেল্প করবে। ওকে, এখন দেখেন যে সেল ফোন রিপেয়ার যে বিজনেস ক্যাটাগরিটা বা জিনিসটা, এইটা যে আমি সুন্দর করে এখানে যে দেওয়া আছে, এটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আমি শুরুতে বলছি নিশের যে ফ্যাক্টরটা সেটা আউট অফ মার্কেট প্লেসে খুবই গুরুত্বপূর্ণ। মার্কেট প্লেসে না, মার্কেট প্লেসে কেন, মার্কেট প্লেসে আপনি সুন্দর করে একটা গিগ দিচ্ছেন, গিগে কাদের জন্য কাজ করবেন, কিসের জন্য কাজ করবেন, কে কে কাজ করবেন, এফএকিউ তো সব বুঝিয়ে দিচ্ছেন এবং নিজের গিগে রিপ্রেজেন্ট করে ফেলতেছেন প্রাইস প্ল্যান হিসেবে। আপনাকে বায়ার এসে নক করতেছে, যদি আপনার ভালো লাগে কোনো সার্ভিস সেটার জন্য আপনাকে মেসেজ করতেছে, তার সাথে যদি ডিল কমপ্লিট হয় তখন আপনি সে অর্ডার করতেছে এবং ফুলফিলমেন্ট হিসেবে আপনি কাজ করতেছেন। বাট আউট অফ মার্কেট প্লেসে মাস্ট বি মনে রাখতে হবে যে আমি খালি চোখের দেখা, কারণ এখানে তো আপনার চোখের দেখা সুন্দর করে বিক্রয়.com এর মতন অ্যাড দিয়ে দিয়েছেন যে আমার ফোনটা আইফোন 11 আমি 20,000 টাকা বিক্রি করবো, 4-5টা দাগ পড়ে গেছে, নেন ভাই। ও দাগ দেখে সে নিবে, যার ভালো লাগবে সে কল দিবে, কল দিবে না। বা আউট অফ মার্কেট প্লেসে কি আমাদের যাত্রাটা কিরকম, একটু উল্টো। আমরা হচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করি, তাদেরকে মেসেজ পাঠাই, তাদেরকে আউটরিচ করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং অথবা ইমেলের মাধ্যমে। তো যখন আপনি একজন মানুষের সাথে কাজ করবেন, একটা নিশ নিয়ে কাজ করবেন, এখন আপনি আমাকেই জানেন নাই বা আমার সম্পর্কে জানা নেই আপনার, এই যে শিমুল্লাহ না ভাই, আপনার সম্পর্কে তো আমি জানি না। এখন আপনি হুট করে এসে যদি বলেন যে ভাই আপনি ফ্রিল্যান্সিং করেন, কি করেন না, আমি তো অনেক বড় ফ্যান, আমি হাসবো বা হাস্যকর ভাবে আমি ভাববো যে আসলে আপনি কেমন আমাকে ভালোবাসেন বা কেমন ফলো করেন। ফলো করলে তো এটা আমাকে অন্তত বলতেন না। লুক লাইক জাস্ট এক্সাম্পল, আমরা যখন একটা নিশ নিয়ে কাজ করছি, বিজনেস ক্যাটাগরি যেটা সাইন, একটা বিজনেস ওনারের সাইন কি, সাইন যে তার একটা বিজনেস আছে, বিজনেসটা হচ্ছে সেল ফোন রিপেয়ার। এই জায়গাতে আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন, আপনি গুগল অ্যাডভার্টাইজিং হোক অথবা গ্রাফিক্স হোক বা ওয়ার্ডপ্রেস হোক অথবা এসইও বা অর্গানিক কোনো সার্ভিস হোক না কেন, যেটাই দেন না কেন, আপনি তো এই বিজনেসটাকে খালি নিজের সার্ভিস সেল করার জন্য তো খালি নক করছেন না। বাট কিছু মানুষ আছে খুবই অস্থির, ভাই ফ্রিল্যান্সিং এ অস্থির হলে হবে না। সদা সত্য কথা আপনাকে মন থেকে মানতে হবে, ফ্রিল্যান্সিং এ অস্থির হলে হবে না, উত্তেজিত হলে হবে না, মাথা ঠান্ডা রেখে আপনাকে চোখ কান খোলা রেখে আগাইতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যখন একজন মানুষের সাথে কাজ করছেন, ধরে নেন একটা কাজ পেয়েছেন সেলফোন রিপেয়ারে, নিয়মিত সোশ্যাল মিডিয়া ম্যানেজ। এখন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে গেলেও তো আপনার ভাই একটা কনসেপ্ট থাকা প্রয়োজন যে এই ইন্ডাস্ট্রি বা এই বিজনেসটা আসলে কিভাবে তার ডেভেলপমেন্ট হয়, কি কি ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে, কিভাবে আসলে ক্লায়েন্টের থেকে কাজগুলো নেয়। বর্তমানে বাংলাদেশে ডাক্তার সার্ভিস নিতে হলে কি করতে হয়, আগে বুক করতে হয়, বা ইভেন আমরা কি করি, আমরা কাউন্টারে গিয়ে ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে টাকা পে করতেছি, তারপরে চেম্বারে প্রবেশ করতেছি। তো এটা যদি আমি না জানি তাহলে তো আমি তো আর বুঝতে পারবো না যে আসলে এটা কিভাবে হয়। আমি ভাবছি যে চা খাওয়ার পরে, চা ভালো লাগার পরে আমি দাম দিব, তাই না?
চায়ের দোকানে যেটা হয়, বাট ডাক্তার এই জায়গায় তো সেটা হয় না। ডাক্তারটা সম্পর্কে বা ডাক্তারের জিনিস নিয়ে বা ডাক্তারকে নিয়ে যদি কোনো কাজ হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে ওই প্রফেশনের মানুষজনে কিভাবে হয়। সো আমরা যেহেতু একটা বিজনেস নিয়ে কাজ করছি, কোন একটা নিশ নিয়ে কাজ করছি, এই বিজনেসটা আসলে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এই বিজনেস ক্যাটাগরিতে যারা আছে মানুষজন নিয়ে কাজ করতেছে, যে বিজনেস ওনার গুলো আছে, নট ক্লায়েন্ট, বিজনেস ওনার গুলো যারা আছে তাদেরকে আমাদেরকে বুঝতে হবে, যেটা আমরা খুব সহজে বুঝি না। এখন মানুষ মেসেজ করে, হাই মাই নেম ইজ শিমুল রানা, আই হ্যাভ ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ 7 years এক্সপিরিয়েন্স, আমি এই ইন্ডাস্ট্রিতে ভালো আছে, আমি এই যে ক্যাম্পেইন বা মেসেজও লেখেন, মেসেজে একটু অ্যাওয়ারনেস করে লেখেন না কেন? একদিনে কি ভালোবাসা হয়? কেউ আজকে আই লাভ ইউ বললো আর আপনি আই লাভ ইউ টু বললেন, তাহলে তো প্রেম প্রীতিও তো ভালো চলতো বাংলাদেশে, হ্যাঁ? কেউ ছাকা খাইতো না, কেউ কষ্ট সেট পোস্ট দিত না। আর ফেসবুকে ঢুকলে এগুলো বোঝা যায় যে আসলে কষ্ট কি জিনিস আর প্রেম প্রীতির কি জিনিস, হ্যাঁ? তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে সেল ফোন রিপেয়ার যদি নিয়ে আমি কাজ করি, তখন আমাকে এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে বুঝতে হবে, বিজনেস ক্যাটাগরিটা সম্পর্কে বুঝতে হবে, এই বিজনেস ক্যাটাগরিতে কি কি জিনিসগুলো প্রয়োজন, কি কি জিনিসগুলো আসলে ডেভেলপমেন্ট করে তারা কাস্টমারকে স্যাটিসফাই করতেছে, কাস্টমার কিভাবে আসছে, কাস্টমারকে সার্ভিস কিভাবে প্রোভাইড করতে, সবকিছু সম্পর্কে আমার জানা প্রয়োজন। আমি সোশ্যাল মিডিয়ার ডিজাইনে সার্ভিসও যদি প্রোভাইড করতে যাই, তাও কিন্তু আমার একটা কনসেপ্ট থাকা লাগবে যে এই মানুষটা কি কি সার্ভিস কিভাবে সার্ভিস প্রোভাইড করতেছে। অ্যাডভার্টাইজিং এ যাই, আমার একটা টাইটেল প্রয়োজন যে এই মাত্র বাংলাদেশে আমরাই প্রথম, ধরেন নেন, তাই না? আবার যদি আমি অর্গানিকেও যাই, তারপর আমাকে একটা কিওয়ার্ড রিসার্চ করে যাইতে হবে যে আসলে কোন কিওয়ার্ডে লো কম্পিটিটিভ এবং কোন কিওয়ার্ডের উপর আমি ট্রাফিক ভর করে আমি ওইটাকে র্যাঙ্ক করতে পারবো। দ্যাট মিনস আপনাকে একটা মানুষ বা একটা বিজনেস ক্যাটাগরি নিয়ে কাজ করার আগে অবশ্যই তার সম্পর্কে জানতে হবে, ওই মানুষটা সম্পর্কে না, ওই বিজনেস ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে, যেটাকে আপনারা নিশ বলে থাকি, বিজনেস ক্যাটাগরি বলে থাকে, এটা সম্পর্কে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো ফাইন্ড আউট করার জন্য এই একটা শিট, এই শিটের অ্যাক্সেসটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ? আপনারা চাইলে একটু ওভারভিউটা দেখে নিতে পারবেন। তারপর আমি বলে দিচ্ছি যে আমি যে এজেন্সির সাথে আছি, ওনার বাড়ি, ওনার নাম হচ্ছে মালিক। উনি হচ্ছে দেশের বাড়ি হচ্ছে পাকিস্তান, বাট উনি ফ্লোরিডাতে সেলফোন রিপেয়ার নিয়ে ফিজিক্যাল সার্ভিস প্রোভাইড করে। ইভেন আমাকে লাইফে অনেক হেল্প করছে, লাইফে ইভেন এখনো হেল্প করে আসছে। তো এখানে তাদের কাজটা কি, তারা হচ্ছে ফিজিক্যালি অনেক কিছু সার্ভিস প্রোভাইড করে, সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করে, ওয়েবসাইট ডিজাইন সার্ভিস প্রোভাইড করে, সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইড করে। তো যখন আমি ফার্স্ট টাইম ঢুকছিলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজ হিসেবে ঢুকছিলাম, ওই ইমেজ টিমেজ গুলো দিত, আমাকে নিয়মিত পোস্ট করে রাখতো প্রথমের দিকে। বাট রাইট নাও যে কাজগুলো করতেছি একটু হিডেনই থাকুক, সেটা আমার জন্য আসলে প্রফিটেবল, ভালো একটা অ্যামাউন্টও দিচ্ছে, কোনো হ্যাসেল দেয়। তো এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানতে হলে আমাদেরকে কি করতে হবে, এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে সুন্দর এখানে বলা আছে যে যা সেলফোন রিপেয়ার ইন্ডাস্ট্রি ইউনাইটেড স্টেটসে এটা হচ্ছে গ্রোয়িং হচ্ছে, খুব ভালো গ্রোয়িং হচ্ছে। বাট গ্রোয়িং এ হওয়ার পিছনে আবার হচ্ছে এখানে কিভাবে ডিক্রিজ হচ্ছে সেটা বোঝাই দিচ্ছে বা বলে দিচ্ছে, যেটা আমরা কিন্তু গুগল ট্রেন্ডসে গিয়ে দেখলাম যে লাস্ট 5 বছরের ডাটাতে ডাউন হতে আছে সেলফোন রিপেয়ার ইন্ডাস্ট্রি, সেলফোন রিপেয়ার ইন্ডাস্ট্রি ডাউন হতে আছে। তো এখানে আমাকে কি বলছে, কমন যে সার্ভিস গুলো দেয় মোবাইল রিপেয়ার সার্ভিসের জন্য, কমন যে একটা মোবাইল ফোনে কি কি ধরনের প্রবলেম হয়ে থাকে, ব্যাটারি ফেলা, তারপর সফটওয়্যার প্রবলেম হয়, স্ক্রিন ক্র্যাক হয়, এছাড়া আনুষঙ্গিক অনেক জিনিস আছে। আমাদের তো বলি যে গ্লাস ভেঙে গেছে ভাই, গ্লাস লাগাই দেন, আমার হচ্ছে চার্জার পিনে পোর্টে কাজ হচ্ছে না, এটা লাগাই দেন। তো লোক লাইক্স যতগুলো জিনিস প্রবলেম হয় সেলফোন রিপেয়ারের বিজনেসে এই ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে থাকে। ওকে, ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপ। তো ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপে আমি তো বলেই দিলাম যে আসলে ডাউন হতে আছে, বাট এখানে ডাউনের রেজাল্টটা চ্যাট জিপিটি সুন্দরকে বোঝাচ্ছে যে 0.2% ডাউন হয়েছে। বাট আমরা যখন চোখে দেখবো, একটু ভাববো, তখন দেখছি যে একটু বেশি ডাউন হয়েছে। তো এখানে আসলে কমন যে সার্ভিস গুলো দিয়ে থাকে তারা, কমন যে সার্ভিসের মধ্যে স্ক্রিন রিপেয়ার, ব্যাটারি রিপ্লেসমেন্ট, ওয়াটার ড্যামেজ রিপেয়ার এন্ড সফটওয়্যার। এছাড়াও আনুষঙ্গিক যে জিনিসটা বললাম যে এই যে মার্কেটে সেলফোন রিপেয়ার, যে আমাদের হাতের যে ফোনটা আছে, মুঠোফোন আছে, সেটা দেখলে আমি বুঝতে পারি যে কি কি সার্ভিস প্রোভাইড করতে পারে। ওকে ফাইন। রেভিনিউ পটেনশিয়াল, রেভিনিউ বলতে বোঝাচ্ছে যারা ওখানে কাজ করে টেকনিশিয়ান, যারা টেকনিশিয়ান, এখন এখানে সুন্দর করে বলে দিয়েছে যে একজন মিডিয়াম টেকনিশিয়ান পার ইয়ার 61,000 অ্যাপ্রক্সিমেটলি ডলার ইনকাম করতে পারে। একজন মিডিয়াম টেকনিশিয়ান পার ইয়ার 61,000 ডলার ইনকাম করতে পারে। এবং রিপেয়ার টপিক্যালি রেঞ্জ, মানে প্রাইসের রেঞ্জ হয় $50 থেকে $100 পার সার্ভিসের রেঞ্জ হয়ে থাকে। এর চাইতে বড় জিনিস আছে, সুন্দর করে মার্ক করে দেওয়া আছে যে সিগনিফিকেন্ট প্রফিট ডিউ টু হাই প্রফিট মার্জিন। হাই প্রফিট মার্জিন কি, অ্যারাউন্ড 90%। তার মানে যে কাজটা, যে সার্ভিসটা রিপেয়ার সার্ভিস প্রোভাইড করে, সেই জায়গাতে কি হয়, 90% প্রফিট হয়। ধরে নেন একটা স্পিকারের দাম, একটা ফোনের স্পিকারের দাম, আপনি যদি, যারা আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল বা কারো যদি রিপেয়ার বিজনেস থাকে, আপনি জিজ্ঞেস করবেন যে বন্ধু এটার দাম কত, বা পোর্টের দাম কত, দেখবেন যে 20 টাকা বা 10 টাকা বা 5 টাকা।
কিন্তু আপনাকে যখন লাগিয়ে দিচ্ছে তখন 200 টাকা 300 টাকা চার্জ করতেছে। তার মানে কি হাই প্রফিট মার্জিন আমি নিজেও দেখতে পাচ্ছি। একটা স্কিন রিপ্লেসমেন্ট, আপনার যে টাচ বা যে গ্লাসটা আমরা লাগাই, নর্মালি যে গ্লাসের দাম হয়তো বা 10 টাকা থেকে 20-22 টাকার মধ্যে হয়ে থাকে, বাট আমরা যদি বসুন্ধরাতে লাগাই 300 টাকার নিচে নেয় না, 200 টাকার নিচে নেয়। আর আইফোন হলে তো একদম ঠিক ফিক্স প্রাইস, মনে করেন 500 টাকা। তাহলে কি হচ্ছে, প্রফিট মার্জিনটা কি, মানে আমার 2 টাকা ইনভেস্টে আমি 100 টাকা সার্ভিস প্রোভাইড করতে পারছি। তো 90% এখানে প্রফিট মার্জিন। এই রেজাল্টটা কোথায় থেকে বলতেছে, চ্যাট জিপিটি থেকে। ইভেন আমরা যখন ফাইন্ড আউট করবো, আরো রিসার্চ করবো এই বিজনেসটা থেকে, তখন আমরা বুঝতে পারবো। যখন আপনি এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, এই নিশটা নিয়ে কাজ করবেন। ওকে, একটা সেলফোন রিপেয়ার বিজনেস স্টার্ট করতে হলে কি কি জিনিস আসলে ফলো রাখা উচিত, আসলে কেন আমাদের এটা জানা উচিত? এখন আমার কথা হচ্ছে, আমি অ্যাডভার্টাইজিং এ যাইছি, আমি অ্যাডভার্টাইজিং প্রোভাইড করতে গিয়েছি, বাট আমি কেন এগুলো জানবো ভাই? অ্যাডভান্টেজটা আপনার এইখানে ভাইয়া। এটা আউট অফ মার্কেট প্লেস, নট ফাইবার আপওয়ার্ক। যে আপনাকে একটা সার্ভিসের জন্য অর্ডার করলো, তাকে আপনি ফুসলাবেন যে ভাই ভালো কেমন আর কি লাগবে কিনা। আউট অফ মার্কেট প্লেসে আমরা আসলে ওয়ান স্টপ সলিউশন বা সার্ভিস প্রোভাইড করে দিয়ে থাকি। আজকে যে দারাজ, আজকে যে ইভাল এখানে আসছে, যখন প্রথমে নাম আসছিল দারাজ, তখন আমরা ভাবিনি যে আসলে দারাজ এতগুলো প্রোডাক্ট বা এভাবে বিস্তার করবে। অথচ দেখেন যে দারাজে কোনো প্রোডাক্টই নাই। সব প্রোডাক্ট কাদের? সবার সেলারদের প্রোডাক্ট। পিকআপও দেখেন স্টিল রাইট নাও তাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে কিন্তু সেল করতেছে, অফিসিয়ালি ভাবে কেউ সেল করতেছে। এখানে আবার কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট আছে। পিকআপও অনেক নামে ভুলে গেছে, বাট বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে দারাজ বা হচ্ছে ইভেলের আগে কিন্তু পিকআপও ভালো একটা পজিশন ছিল, বাট তারা ওইভাবে আপ টু ডেট থাকতে পারেনি, সেলারদের সাথে এরকম সেলার আনতে পারেনি। এই যে আনা না নেওয়া বা যে প্রবলেম গুলো হচ্ছে, ধরেন একটা নিশে আপনি রেজাল্ট আনতে পারছেন না, তাকে বিজনেস ডেভেলপমেন্ট করতে পারছেন না, ইভেন তাকে প্রফিটেবল কোনো কিছু দেখাইতে পারছেন না। যখন আপনি প্রফিটেবল কোনো কিছু আপনার সার্ভিস দ্বারা সে বেনিফিট না হবে, তখন আমাদেরকে বলবে ভাই তোমাকে আর প্রয়োজন নাই। আমরা কেন সার্ভিস প্রোভাইড করি? কিছুদিন আগে একদিন পোস্ট করছিলাম যে এসও ইজ ডেট দিয়ে হাহা মারছিলাম, হ্যাঁ। তো অনেকে বলে ভাই এসও ইজ ডেট। তো একটু জাস্ট কমন থিঙ্কিং করেন, মার্কেটিং ফালেনে একটু কমন থিঙ্কিং করেন যে এসও কেন করছেন? ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। ওয়েবসাইট র্যাঙ্ক কেন করতেছেন? ট্রাফিক আসার জন্য। ট্রাফিক কেন আসবে? আপনার কোনো পার্সেল সার্ভিস অথবা হচ্ছে প্রোডাক্ট বেস সার্ভিস সেল করবেন সেজন্য। এটার জন্য তো এসও করে। আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার যদি প্রফিটেবল, আমার যদি পোর্টফোলিও থাকে, আমি তো আমার পোর্টফোলিওটাকে র্যাঙ্ক করতে পারি। আমি এসও এক্সপার্ট, আমি তো র্যাঙ্ক করতে পারি, কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারি। র্যাঙ্ক এন্ড রেন্ট বলে একটা টার্ম আছে, ওটা অনুসারে তো আমি নিজের প্রফিটেবল ওয়েবসাইট বানিয়ে সেলও করতে পারি। ইভেন আমি তো পটেনশিয়াল ক্লায়েন্ট আনতে পারি। সোশ্যাল মিডিয়া ম্যানেজ, ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডভার্টাইজিং, সবাই আপনার বলতেছেন যে মানুষের জন্য ভাই প্রফিটেবল, বাট আপনার জন্য প্রফিটেবল এখনো হতে পারেনি। যারা বলেন যে ক্লায়েন্ট নাই, যারা এখনো বলেন যে ক্লায়েন্ট পাচ্ছে না, তাদের জন্য এখনো প্রফিটেবল হতে পারেনি। কারণ আপনি অন্যের জন্য প্রফিটেবল করে দিচ্ছেন, অথচ আপনার জন্য এখনো প্রফিটেবল কনভার্ট করতে পারেননি। কেন? কারণ আপনি অন্যের জন্য বলছেন 16 আনা করতেছেন, নিজের জন্য ওই 2 আনা, যেটা বারবার বলছি। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার যে ক্লায়েন্ট নাই, আমাকে পরিশ্রমটা আরো বেশি করতে হবে। মানুষের জন্য আমি হচ্ছে প্রোডাক্ট সেল করে দিচ্ছি, ওয়েবসাইটে এসও করে অ্যাডভার্টাইজিং করে সার্ভিস সেল করছি, সেটা ওয়েবসাইট হোক অথবা ফেসবুক হোক অথবা এসইও টার্ম থেকে হোক না কেন। আমরা ডিজিটাল মার্কেটার বা আমাদের যে মার্কেটিং ফানেলটা আছে, এটা আগে আমাদের উপরে অ্যাপ্লাই করা শুরু করতে হবে। এই জন্য আমাদের কি জানতে হবে, যখন একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো, যখন একটা নিশ নিয়ে কাজ করবো, তখন আমাকে ডিপ নলেজ থাকতে হবে এই নিশটা, এই ইন্ডাস্ট্রিটা কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে। হইতে পারে এরকমও যে আপনি ভবিষ্যতে ওখানে গিয়ে গেছেন, বা কোন একটা নতুন একজন মানুষ, যে তুমি তো ফেসবুক অ্যাডভার্টাইজিং কাজ করছো, আমার বন্ধু তো সেলফোন রিপেয়ার বিজনেস স্টার্ট করবে, তাকে কি কি জিনিস ফলো আপ করা দরকার। আমি এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব বা এই নিশ নিয়ে মানুষজনকে ফাইন্ড আউট করবো, অথচ দুঃখের বিষয় আমি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি না, এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আমার ডিপ নলেজ নাই। লজ্জাজনক না? এগুলো আমাকে জানতে হবে। সেই জন্য সবসময় বলি যে বেসিক জানতে হবে, অ্যাডভান্স সমাধান পাবেন। ওকে, লিগ্যাল ডকুমেন্ট হিসেবে কি থাকে? লিগ্যাল ডকুমেন্টে লাইসেন্স থাকবে, পারমিট থাকবে, যে আসলে আপনি যদি ওই এলাকার হয়ে থাকেন বা ইউএসএন না হয়ে থাকেন, তা আপনার একটা পারমিট থাকতে হবে। বিজনেস প্ল্যান কি হচ্ছে, বিজনেস প্ল্যানে কিছু জিনিস রাখতে হবে, মার্কেটিং প্ল্যান, প্রাইস, স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্রজেকশন। দ্যাট মিনস আপনার একটা অ্যাসেট থাকতে হবে, যে এই জায়গাতে যদি আমার বিজনেসটা যদি ডেভেলপমেন্ট না হয় বা যদি ফেল ডাউন করে, যেন আমার জন্য কোনো ব্রেকডাউন না হয়। লোকেশনটা কি হতে পারে, যে লোকেশনটা সিলেক্ট করার ক্ষেত্রে মোবাইল রিপেয়ার সার্ভিস গুলো যেই লোকেশনে ভালো হয়, ডফ অফ সার্ভিস যেন যদি রাখতে পারি, অনলাইন সার্ভিস যদি আমি অ্যাকসেপ্ট করতে পারি নিয়ার মি। তো এই জিনিসগুলো আমাকে রাখলে ভালো হবে। তো শুরু অবস্থায় এই জিনিস কি চিন্তা করবে, একজন বিজনেস ওনার চিন্তা করবে, অথবা আমি যদি কোন একটা বিজনেস কে ডেভেলপমেন্ট করতে চাই বা কোন একটা বিজনেস নতুন করে শুরু করি, তখন আমাকে জানতে হবে। এবং এই জানা থেকে কি করতে পারবো আমরা পরবর্তীতে, এইসব নিয়ে যখন যে অ্যাডভার্টাইজিং করতেছি, যে আমাদের লোকেশন রাস্তার ধারে একমাত্র আমরাই আছি, আশপাশে আর কেউ নাই, ওই যে পোস্ট করছেন, কন্টেন্ট দিচ্ছেন, এভাবে আমরা কিন্তু ভাবতে পারি। ওকে,
ই-কম মেন্টেন টুলস এর মধ্যে কি কি জিনিস থাকে? তো ই-কম মেন্টেন টুলস এর মধ্যে সাসেস খুব কম সংখ্যক, মানে তেমন একটা ইনভেস্টমেন্ট থাকে না এই সেক্টরে। তো এখানে সুন্দর করে বলছে যে সোল্ডারিং, তারপরে যে সাকশন ক্র্যাপ, তারপর মাল্টিমিটার থাকে, হট গান থাকে, তারপরে আরো কি জিনিস থাকে দেখেন, যে স্ক্রু থাকে, নাটটা খুলে এসে হাবড়ি জাবড়ি করে চোখ দিয়ে দেখেন, একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন। ওকে, স্কিল রিকোয়ার্ড। স্কিল রিকোয়ার্ড কি বলছে? অবশ্যই স্কিল রিকোয়ার্ডের মধ্যে আমাকে জানতে হবে যে আসলে টেকনিক্যাল স্কিল কি কি থাকা প্রয়োজন। সারা জীবন কি ক্লায়েন্টকে বলবে যে তোমার জন্য আমি হায়ারিং এর জন্য একটা গ্রাফিক্স ডিজাইন ইমেজ বানাবো, তোমার কি কি জিনিস জানা দরকার বলো তো, আমি করে দিই? বিষয়টা তা না, একটু অ্যাডভান্টেজ গুলো এই জায়গাতে খাটান। মাদার নিচটাকে যদি আপনি ভাগ করেন 10টা মাদার নিচ নিয়ে যদি কাজ করেন, দেখবেন যে প্রায় 200 মতন সাব নিচ কভার করে ফেলছেন। তো আমরা কি করি, টেকনিক্যাল স্কিল সেগুলো বলে দিয়েছে যে আইওএস, অ্যান্ড্রয়েড অথবা যে স্মার্টফোনের যে ব্যান্ড গুলো থাকে, যেগুলো ভ্যারিয়াস যে প্রবলেম গুলো থাকে, এগুলো যেন ফাইন্ড আউট করতে পারেন এবং সেটার জন্য ফিক্স করতে পারেন, সেই জন্য সেই অ্যাবিলিটিটা আপনার থাকা প্রয়োজন আছে। কাস্টমার সার্ভিসের জন্য কি বলছে, কাস্টমার সার্ভিসটা কমিউনিকেটটা ভালো করতে হবে। অ্যাবিলিটি টু কমিউনিকেট, অ্যাবিলিটি টু কমিউনিকেট, তার মানে কমিউনিকেশনের গুরুত্ব সব জায়গাতেই আছে। কমিউনিকেশনের গুরুত্ব সব জায়গাতেই আছে, রিপেয়ার এবং কস্টে। এবং প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, মানে কুইক, মানে খুব তাড়াতাড়ি আপনি প্রবলেমটা সলভিং করার জন্য আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমার ল্যাপটপ হঠাৎ অফ হয়ে গেছে, আমি জানি না, বা কোন একটা টেকনিশিয়ানের কাছে গেছে, ভাই খুঁজে তো পারছি না, গন্ধায় প্রবলেম, আবার ঢাকায় পাঠাচ্ছে, লন্ডন পাঠাচ্ছে। বিষয়টা এমন না যে আসলে সহজে প্রবলেম ফাইন্ড আউট করতে পারবে, সে সলিউশনটা করতে পারবে। অপারেটিং দ্য বিজনেস ইফিসিয়েন্টলি, মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি কারা ডেভেলপমেন্ট করে? একজন বিজনেস ডেভেলপমেন্ট করে। তার সাথে কে কি করতেছে? একজন বিজনেস ওনার মিটিং করে করতেছে যে আসলে আমি একটা নতুন বিজনেস করতে যাচ্ছি, একটা ওয়েবসাইট করতে যাচ্ছি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সে জায়গায় পটেনশিয়াল কাস্টমার যেন পাই, লোকেরা অ্যাডভার্টাইজিং করতে যাচ্ছি, অ্যাডভার্টাইজিং এর জন্য ফ্লায়ার পার্ট দরকার হয়, নিউজ পেপারের সাথে আমি প্রমোশন করতে পারি, কমিউনিটি ব্রাঞ্চের সাথে প্রমোটেড সার্ভিস দিতে পারি, এবং কাস্টমার রিভিউ গুলো আমরা কোথায় নিতে পারি? এই রিভিউ গুলো অনলাইন বেস, কি গুগল ম্যাপস হতে পারে, ইয়েলপ হতে পারে, আনুষঙ্গিক আরো অনেক জায়গা আছে, ট্রাস্টপাইলট হতে পারে। সেই সব জায়গায় যদি আমাদের নিজেদের সার্ভিসটাকে একটু রিপ্রেজেন্ট করতে পারি ব্রডলি, আমাদের বিজনেসটাকে একটু ব্রডলি রিপ্রেজেন্ট করতে পারি অনলাইন বেস, সেখান থেকে আমরা ভালো কিছু হতেই পারে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা এটা কি করবে? এটা আসলে যারা বিজনেস ওনার থাকবে সেটা আসলে দেখভাল করবে যে আসলে কেমন ইনভেস্ট হচ্ছে এক মাসে, কেমন কি খরচ হচ্ছে, এখানে আসলে কি ডিসকাউন্ট দেওয়া যায়, কি ডিসকাউন্ট দেওয়া যায় না। আসলে এখানে আমাদের তো অনেক কম্পিটিটর আছে, এই কম্পিটিটর গুলোকে আমি অ্যানালাইজ করবো, তখন আমি বুঝতে পারবো যে তার একটা সার্ভিস দিয়েছে, আমি নতুন পেন, আমাকে একটু কম প্রাইসে একটু হাই সার্ভিস দেওয়া ট্রাই করতে হবে। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শুধু যে টাকা পয়সা হিসাব টিসাব রাখার জন্য এবং ডয়ার খোলার জন্য যে সীমাবদ্ধ তা না, এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট গুলো আমাকেও বুঝতে হবে যে আমাদের এতগুলো প্রোডাক্ট আছে, আমি একটা ওয়েবসাইট মেইনটেন করছি, এই প্রোডাক্ট গুলো সেল হয়েছে, সে আমাকে দিয়েছে, এজ এ আমি ম্যানেজমেন্টে আছি বা ম্যানেজ করতেছি এই সার্ভিসটা, আমাকে ইনভেন্টরি ম্যানেজমেন্টটাও দেখতে হবে। কাস্টমার রিটেনশন, কাস্টমার রিটেনশন বলতে কি বোঝাচ্ছে? দেখেন, একটা মানুষ ফোন কেনার পর কমন যে জিনিসগুলো প্রয়োজন হয়, একটা ফোন কেনার পর হয় তার ফোনে চার্জার নষ্ট হয়ে গেছে, হেডফোনটা নষ্ট হয়ে গেছে, উপরে গ্লাসটা নষ্ট হয়ে গেছে, বা কাভার নষ্ট হয়ে গেছে। তো তারা কি করে, তারা এই জিনিসগুলোর জন্য ফলো আপ কি করে, ফলো আপ মেসেজ দিয়ে থাকে, কিছু সার্ভিস প্রোভাইড করে থাকে, প্রমোশনাল এসএমএস দিয়ে থাকে, নতুন কভার আসছে এই ফোনের মডেলের জন্য। তো কাস্টমারের যদি ডাটা থাকে যে আপনি হচ্ছে আইফোন 30 ইউজার, আইফোন 12 ইউজার, আপনার জন্য স্পেশাল ভাবে একটা কভার আসছে, আপনি চাইলে আমাদের সব থেকে ভিজিট করে দেখতে পাবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। তো রিটেনশন গুলো আরো অনেক ভাবে করা যায়, বা ট্রাস্ট করার জন্য অনেক ভাবে কিছু করা যায়। তো এখানে কয়েকটা পয়েন্ট, জাস্ট কয়েকটা পয়েন্ট আমি বোঝানোর চেষ্টা করেছি। যখন আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন, অবশ্যই এই নিশ সম্পর্কে আপনার ডিপ একটা নলেজ থাকতে হবে। তাই বলে এমন না আপনি দোকানে বসে কি কাজ করতেছে, ভাই স্ক্রু কিভাবে খোলেন এটা দেখান ট্রাই করতে হবে, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনাকে ডিপ একটা নলেজ থাকতে হবে এই যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, যে নিশ নিয়ে কাজ করবেন। এবং গুগল বিজনেস ক্যাটাগরি যতগুলো ক্যাটাগরি লিস্ট আছে, এই লিস্ট গুলো থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোনটা আসলে আপনার জন্য যাচ্ছে, কোনটা যাচ্ছে না, কোনটা লোকেশনের উপর ফ্যাক্টর আছে, কোনটা সিজনাল ফ্যাক্টর আছে। এই জিনিসগুলো, এই বিহেভিয়ার গুলো আমাকে কোন সময় অ্যাভয়েড করতে হবে, কোন সময় অ্যাভয়েড করতে হবে না। যেটা বললাম যে শীতে আপনি রুম হিটার নিয়ে কাজ করতেছেন, বাট আপনি গরমেই বসে আছেন যে রুম হিটার এত ভালো ক্লায়েন্ট পেয়েছিলাম ভাই, এখন আর পাচ্ছি না এখন, তাহলে আপনি হবে না। রুম হিটার বললাম সহজে ভরতে পারলেন, যখন আমি বলতাম যে সেলফোন রিপেয়ার, লক স্মিথ সার্ভিস, লক স্মিথ সার্ভিসের কি প্রবলেম হচ্ছে, যখন শীত প্রধান দেশ এই সময় বেশি সার্ভিস গুলো লক স্মিথের প্রয়োজন হয়ে থাকে, বা তালা চাপে এই জিনিসগুলো প্রবলেম হয়ে থাকে, যখন বরফ পড়ে ওই দরজা টরজা লক হয়ে যায় আর নষ্ট হয়ে যায়, তখন এই সার্ভিসটা বেশি পড়ে। তো আমরা যখন এইভাবে যখন ফাইন্ড আউট করবো যে এই সার্ভিসটা কখন কিভাবে লক স্মিথ কিভাবে সার্ভিস দিচ্ছে, একটা কার গাড়িতে বসে থেকে সব ইকুইপমেন্ট কার গাড়ির মধ্যে আছে, দেন হচ্ছে কেউ কল করতেছে সাথে সাথে চলে যাচ্ছে।
তো এইভাবে আমাকে আসলে ভাবতে হবে কিভাবে, লোকেশনের উপর ভাবতে হবে। শুধুমাত্র আপনি এই জায়গা থেকে বাংলাদেশ থেকে ভাবতেছেন যে ইউএসএ ভাই এই জিনিসটা হয় কি না, ওটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তো যেহেতু ছোট্ট একটা ক্লাস স্পেসিফিক নিশের উপর, তো জানি না কতটুকু আপনাদের জন্য ভালো হলো খারাপ হলো। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আর সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই যে সময়টা যে এখানে আছেন বা ছিলেন, তো এই সময়টা এত মহামূল্যবান সময়, এটা আমার সময় চাইতে আপনাদের সময় মহামূল্যবান, কারণ এখানে অলমোস্ট প্রায় 84+ মানুষ আছেন। আমি আজকে বা এই জায়গাতে কোনো কল নিব না বা কোনো মেসেজ নিচ্ছে না। প্রথমে আমি রেকর্ডটা অফ করি, রেকর্ডটা নয়তো পরবর্তীতে আপনাদের শুনতে খারাপ লাগবে।